এখান থেকে আমি একটা জেপিজি ইমেজ নামালাম। আচ্ছা, জাস্ট আমি হয়তো এই ইমেজটা নামালাম এখান। বেশ সমস্যা। আচ্ছা, আমার কম্পিউটারের ভিতর থেকে একটা ব্যবহার করি। ধরেন এইখানে যে ইমেজটা আছে আমি এই ইমেজটা ব্যবহার করতে চাচ্ছি, তো আমি ইমেজটা এখানে পেস্ট করে নিলাম। আমি এটা রিনেম করে দেই। সেখানে লিখলাম নিউ। আচ্ছা, এখন এই ইমেজটা যদি আমরা সাইজটা দেখি, এর সাইজ আছে কত, 1920 পিক্সেল, আর হলো আপনার 1080 পিক্সেল। এখন আপনি ধরেন যে আপনি যে কোনো ইমেজ আপনার কাছে দিলে আপনি সেটা ক্রপ করে পাসপোর্ট সাইজ করবেন বা 2 ইঞ্চি করবেন, ঠিক আছে? তা আপনি এরকম একটা কাজ, অর্থাৎ যে কোনো ইমেজ আপনার কাছে জাস্ট ইমেজটা দিলে আপনি এক ক্লিকে এটা পাসপোর্ট সাইজ করবেন। এখন দেখেন আমি যদি চাই যে এই ইমেজটা আমি পাসপোর্ট সাইজ করব, তাহলে দেখেন এখানে একটা ড্রপলেট বানানো আছে। জাস্ট আমি ইমেজটা যদি এখানে রেখে দেই, তাহলে এটা ফটোশপ নিজে নিজেই কাজ করবে। এখানে আমাকে ওকে করে, ওকেটাও ডাইনামিক করা যায়। এখানে জাস্ট ওকের অপশনটা হয়তো কি কারণে চলে আসছে, আমি কয়েকটা ড্রপলেট আবার বন্ধ করেছিলাম। এখন দেখেন ফটো রিসাইজের ভিতরে এই ইমেজটা কিন্তু রিসাইজ হয়ে চলে আসছে। এই যে ইমেজটা আমি করছি এই ইমেজটা, এখন দেখেন যে এখানে কত আছে, 144x144, মানে 2 ইঞ্চির মতো আছে, অর্থাৎ 2 ইঞ্চি আছে। 96 জন 2 ইঞ্চি দেওয়া হয়েছে। তাই এখানে এই ইমেজটা দেখেন যে এই ইমেজটা কত আছে রেজুলেশন, এখানে কিন্তু আপনার 1920 আর হলো 1080 আছে। আর এটা আছে কত, এটা আছে 144। এখন দেখেন যে আমরা যদি ফটোশপে, যারা ফটোশপে কাজ করে, একটা পেজ বানানো দরকার হয়, যে ছবিগুলো একটা ছবি করে একটা পাসপোর্ট ছবি তার কেউ প্রিন্ট করবে না, সে হয়তো একসাথে 10টা ছবি প্রিন্ট করবে। তো এখানে আরেকটা বিষয় লক্ষ্য করেন যে আমি যদি চাই, আমি যদি এইখানে আরেকটা ড্রপলেট বানানো আছে, আমি যদি এই ছবিটা নিয়ে এই ড্রপলেটে অ্যাড করি, তাহলে অটো দেখেন একটা পেজ ক্রিয়েট করে দেবে। এ দেখেন এখানে কি হয়েছে, টোটাল একটা ছবির পেজ, ছবি প্রিন্ট করতে যেভাবে করা হয়, এখানে কি আমি কিছু করছি, টোটালে কিন্তু সবকিছু এটা কি করছে, এমনভাবে অ্যাট্রিবিউটটা করা আছে, টোটাল ছবিগুলো একসাথে পেজ আকারে সাজায় দিয়েছে। মানে ঠিক যেভাবে আমরা ফাংশন বানাই এরকমভাবে এটা কাজ করা হয়েছে। তা আমি অবশ্যই এরকম ধরনের কালকে একটা কাজ করে দিয়েছিলাম, সেটা হলো যে আপনার যে কোনো পিকচার যদি আপনি করেন যে সাইজ রিসাইজ করবেন, এরকম কয়েকটা কাজ আছে যেগুলো করা যায়। তা যদি আপনি রিসাইজ করতে চান, আপনাকে এক ক্লিকে সেটা রিসাইজ হয়ে যাবে। জাস্ট আপনি যদি ড্রপলেটের বিষয়টা বোঝেন, মানে যেটা ফটোশপের অটোমেশন কাজ করে, তাহলে আপনি কি করতে পারবেন, এটা এক ক্লিকে এই কাজটা আপনি করতে পারবেন। তা আমি কালকে রিসাইজ, কালকে গিয়ে আপনি লাস্ট ক্লাস পর্যন্ত ছিলেন? কালকে তো আমরা একটা বানাইছিলাম, সেটা হলো আমার এটা মনে হয় মানে কখন আমি ডিলিট করে ফেলছি। সেটার কাজ ছিল আপনার, এটা কি, এটা হলো পিপি সাইজ, মানে পাসপোর্ট সাইজ করবে। এটা হলো কয়েকটা আমরা টেস্ট করেছিলাম। কালকে আমরা বানাইছিলাম একটা সাইজ, মনে করেন আমরা যদি 1000 ইমেজ থাকে,
তাহলে 1000 ইমেজ যদি আপনি এরকম একটা ড্রপলেট বানানো যায়, যেখানে এটা আপনার ভিডিও আছে, এজন্য ওটা আমি দেখাবো না, মানে কালকে যেটা ওটা ভিডিও ভিডিও দিলে আপনারা ওটা পারবেন, ওটা আমি ক্লিয়ার করে দিয়েছি, যেটা আপনাদের ওয়েবের জন্য খুবই জরুরি। তো ধরেন আপনি একটা ওয়েবসাইটের কাজ করছেন, তাও একটা ওয়েবসাইটে অনেক ইমেজ থাকে, এখন আপনার ইউজার তো সব ইমেজ এক সাইজ করে দেবে না। তা আপনার যে একটা ওয়েবসাইটে হয়তো 4টা সাইজ অনুযায়ী আপনি 4টি ড্রপলেট বানাবেন। যে এখন এখানে শুধু কোনো কোনো কাজ না, ধরেন আপনি 100 ইমেজ যদি থাকে, আপনি যদি বানান, যেমন দেখেন এখানে কিন্তু অটোমেটিক্যালি পাসপোর্ট সাইজ হয়ে গেছে। আমি এর যদি আবার ডিলিট করে একটা ফ্রেশ একটা ইমেজ নামাই, একই কাজ কিন্তু করবে। মানে যে ইমেজ আপনি ব্যবহার করবেন, একটা ফাংশনের মতো কাজ করবে। এসে এখান থেকে আমি একটা জেপিজি ইমেজ, ইমেজ আছে কোন জায়গায় সব, কিন্তু এগুলো একটা বড় মানের একটা জেপিজি ইমেজ নামাই, 404। এখান থেকে আমি যে কোনো একটা ইমেজ যদি এখানে নামাই, আচ্ছা ধরেন আমি যে এই ইমেজটা এখন নামাতে যাচ্ছি, মানে যে কোনো একটা ইমেজ, এটা কালকের কাজ ছিল, আমরা ইয়ে করতে পারবো, যে কোনো ইমেজকে আমরা রিসাইজ করতে পারবো। আজকে আমি এই ইমেজটা জাস্ট ডাউনলোড করে দেখাই যেখানে কিভাবে ক্রপ করছে। আচ্ছা জাস্ট এখন এই যে ইমেজটা আছে ডাউনলোডে, আমি এইখানের ইমেজটা যদি দেখেন ক্রপ যদি করি, এই যে ইমেজটা, এটা কিন্তু অনেক বড় একটা সাইজ, ঠিক আছে? কত, 3538 আর হলো 4472, অনেক বড় একটা সাইজ। এখন আমরা যদি এই ইমেজটা চাই যে আমরা এই ইমেজটারে এক লেগে জাস্ট আমাদের নিজের পরিমাণ মতো ক্রপ করে নেবো, তাহলে আমাদের এখানে শুধু রাখতে হবে। এখানে অবশ্য ডাইনামিক করা নেই এই জায়গাটায়, এই জন্য পারমিশনস আসছে, কিন্তু এখানে ছবিটা কিন্তু রিসাইজ হয়ে যে চলে আসছে, কিন্তু এখন 144x144 দেখেন হয়েছে। এবার পরবর্তী যে কাজটা আমরা করেছি এখানে হলো, যদি আমরা এখানে ফটোর উপর রাখি, যে কাজটা যারা ফটোশপে কাজ করে আর কি, মানে প্রফেশনালি কাজ করে ফটোশপে, লোকাল যারা কাজ করে তাদের এই কাজটা খুবই দরকার। জাস্ট আপনি এখানে রাখবেন, এখানে দেখেন যে অটো একটা পেজ ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে? আপনার সাজানো গোছানো কিছু করা লাগবে না। এই যে এখানে পাসপোর্ট সাইজে যে একটা পেজ প্রিন্ট দেওয়ার যে পেজটা, সেটা কিন্তু এখানে চলে আসছে। আচ্ছা ওকে, তো এই কাজটা আমরা দেখব। আর আরেকটা কাজ আজকে আমরা দেখব, আমি একটা পিএইচডি ফাইল অবশ্য ড্রাইভে দিয়ে দিচ্ছি, আপনাদের এই ড্রাইভ থেকে ফাইলটা ডাউনলোড করতে হবে। এখানে কয়েকটা পিএইচডি ফাইল আছে, তবে এটা আগে একবার যেন কাজ করা হয়েছে, এজন্য আমি এটা করছি। এখানে যে পিএইচডি ফাইলটা আছে, এই ফাইলটা আপনাদের ডাউনলোড করতে হবে, আমি অবশ্য ড্রাইভে দিয়ে দিচ্ছি। আচ্ছা তাহলে আমি এটা ডাউনলোড ড্রাইভে দিয়ে দিলাম। এখানে কোথায় কোথায় যেন লিঙ্কটা অফ করা হয়েছে, ড্রাইভের লিঙ্কে অফ করা হয়েছে না কিসের? ফাইলটা পিএইচডি রয়েছে, এটা আমাদের লেয়ারগুলো আলাদা করতে হবে আমাদের, তার জাস্ট এই ফাইলটা আমরা ওপেন করলাম। আমরা এটা ফটোশপে ওপেন করব, তো ওপেন উইথ ফটোশপ দিলে হবে, বা ডাইরেক্ট আপনি ফটোশপ ওপেন করে ফটোশপে ফাইলটা সিলেক্ট করে দেখাতে পারেন। তো আমি ডাইরেক্ট ফটোশপে ফাইলটা ওপেন করলাম।
আচ্ছা, এখানে একটা মেসেজ দিচ্ছে অবশ্য যে ফন্ট অসম, মানে এক কথায় এই ফাইলের ভিতর ফন্ট অসম রয়েছে কিন্তু ফটোশপে ফন্ট অসম নেই, এই জন্য এই মেসেজটা দিচ্ছে। তো আমরা জাস্ট ক্যান্সেল করব। ক্যান্সেল করে এখন আমরা এটা বড় করে দিলাম। এখন এখানে কিছু স্কেল দেখাচ্ছে বা আরও অনেকের হয়তো আরও কিছু মিসিং দেখাচ্ছে। তো এরকম কিছু যদি দাগ থাকে তাহলে দাগটা বাদ দেওয়ার জন্য আপনাকে কিবোর্ড থেকে কন্ট্রোল এবং এইচ প্রেস করতে হবে। তো কিবোর্ড থেকে কন্ট্রোল এবং এইচ প্রেস করার পরে এরকম অবস্থা আছে। তো এত ছোট থাকলে অবশ্য আমাদের কাজ করতে সমস্যা হবে, এজন্য আমরা একটু বড় করে নেব। তা বড় করার জন্য আমাদের যেটা করতে হবে, কিবোর্ড থেকে আমরা ওয়ালটা চেপে ধরে রাখবো, রেখে আমরা মাউসের স্ক্রল স্ক্রলকে যদি আমরা ফরওয়ার্ড করি তাহলে এটা আস্তে আস্তে বড় হবে। তো আমাদের এরকম বড় করলেই মনে হয় আর লাগে না। তা আমরা চাচ্ছি এখানে যে লেয়ারগুলো আছে এই লেয়ারগুলো আমরা আলাদা করতে চাচ্ছি। আর তার আগে একটা কথা, আমরা ফটোশপের মাউসটা মুভ কির ওপর রাখবো, এই যে মুভ টুলসের ওপর রাখবো। মাউসের কার্সরটা এখানে আমরা মুভ টুলের উপর ক্লিক করে রাখবো। আচ্ছা, আমাদের এখানে কাজ করার জন্য আমাদের যেগুলো লাগবে, আমাদের মাস্ট বি লেয়ারটা লাগবে এবং হিস্টোরিটা লাগবে। তো আমরা এই দুটো যদি আমাদের থাকে, এখানে যদি থাকে, যদি আমাদের এই ক্যানভাসের ভিতর থাকে ভালো, যদি না থাকে তাহলে আপনি উইন্ডোজে এখানে দেখেন যে হিস্টোরি একটা অপশন আছে, হিস্টোরিতে আপনি ক্লিক করে দিবেন, তাহলে এখানে হিস্টোরিটা চলে আসছে। আরেকটা অপশন আমাদের লাগবে, মানে এখানে আরেকটা মেনু আমাদের নিতে হবে, সেটা হলো এই লেয়ার প্যানেলটা আমাদের নিতে হবে। লেয়ার অবশ্য আপনি F7 চাপলেও আসবে, তো আমি এখান থেকেই নিলাম। তাহলে এই দুইটা টুলস আমাদের এখানে অবশ্য লাগবে, একটা হলো লেয়ার আর একটা হলো হিস্টোরি। এই দুটো একসাথে হয়েছে, এই যে হিস্টোরি এখানে আছে আর লেয়ারটা এখানে গ্রুপ হয়ে গেছে। আমার এখানে অবশ্য কাজ করতে সুবিধা হবে, তো আমি এটা বড় করছি। আপনাদের যদি হিস্টোরি উপরে যায় কোনো সমস্যা নেই। আচ্ছা, এই পর্যন্ত যদি আমাদের কমপ্লিট হয়ে যায় তাহলে আমরা একটু নক করি। আচ্ছা, তাহলে আমরা কি করলাম, এখানে জাস্ট ফর আমরা পিএসডি ফাইলটা ফটোশপে অন করেছি, করার পরে কিছু দাগ ছিল, দাগগুলো আমরা রিমুভ করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল এবং এইচ প্রেস করেছি। কিবোর্ড থেকে কন্ট্রোল এইচ প্রেস করার পরে, কন্ট্রোল এবং এইচ প্রেস করার পরে ফাইলটা ছোট ছিল, ছোট ফাইলটা বড় করার জন্য আমরা কি করেছি, মানে কিবোর্ড থেকে ওয়াল্টার কি চেপে ধরে রেখে আমরা মাউসের স্ক্রল কিটা আমরা ফরওয়ার্ড করছি, যাতে আমাদের প্রয়োজন মতো ফরওয়ার্ড করার পরে স্ক্রল করার পরে আমাদের ফাইলটা আমাদের চাহিদা অনুযায়ী বড় হয়েছে। এখন আমরা যেটা করতে চাচ্ছি তা হলো, আর তারপরে আমরা যে কাজটা করছি সেটা হলো যে আমাদের এখানে আমাদের দুটো অপশন লাগবে, সেটা হলো আপনার এক নম্বরে হিস্টোরি লাগবে। যখন আপনি লেয়ারটা আলাদা করবেন তখন আপনার হিস্টোরি লাগবে এবং লেয়ার্স লাগবে। আমাদের খেয়াল করতে হবে, যখন আমরা মুভকে সিলেক্ট করে রাখছি এখানে অপশন মেনুতে অনেকগুলো অপশন রয়েছে, যেমন এখানে যদি গ্রুপ থাকে তাহলে কিন্তু আমি যেটা কাজ করছি সেটা করবে না, আপনি অবশ্যই এখান থেকে লেয়ার সিলেক্ট করে রাখবেন। এই যে মুভ কির ওপর যখন আমরা ক্লিক করে রাখছি তখন এইখান থেকে আপনি লেয়ারটা সিলেক্ট করবেন। তাহলে আশা করি আপনাদের এই কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। এখন ধরেন যে আমরা এই যে মেনুটা আছে, স্টিক বলে যে মেনুটা আছে, মেনুটা আমরা এই মানে টেমপ্লেট থেকে আলাদা করব বা পিএসডি ফাইল থেকে আলাদা করে নেব। মানে এটা কিন্তু জাস্ট একটা ফটোশপের লেয়ার, যেমন দেখেন এখানে কিন্তু অনেকগুলো লেয়ার আছে, আর যারা গ্রাফিক্স নিয়ে কাজ করে এখানে হাজার হাজার লেয়ার থাকে, এখানে তো কম আছে লেয়ার, মানে এখানে হাজার হাজার লেয়ার থাকবে। যারা গ্রাফিক্স নিয়ে কাজ করে তারা এইভাবে একটা কাজ দিয়ে অনেক কিছুই করতে পারে। যেমন দেখেন এগুলো লেয়ারগুলো কিন্তু একটা নাম দেওয়া রয়েছে, প্রত্যেকটার একটা সুন্দর করে নাম কিন্তু দেওয়া আছে। দেখেন লক্ষ্য করে, যে প্রথম দেখেন যে এখানে একটু সমস্যা কি হয়েছে, এই যে টপ বলে একটা আছে দেখেন, তো টপ যদি আমি এখানে আইকনটা চেঞ্জ করে দেই, এই টপের ভিতর কিন্তু মেনুটা আছে।
তারপরে কি আছে ব্যানার, যদি ব্যানারটা আমি হাইড করি তাহলে ব্যানারটা দেখেন চলে যাচ্ছে। তাহলে কি হলো, ব্যানারের ভিতরে কিন্তু এই ব্যানারটা রয়েছে, এই যে অন্যগুলো কিন্তু আছে কিন্তু ব্যানারটা চলে গেছে। এই গ্রিডটা আমরা কন্ট্রোল এইচ দেওয়ার কারণে চলে গিয়েছিল সম্ভবত, কি গ্রিডটা এখানে অফ করা আছে। এই যে ব্যানারটা আমরা নিয়ে আসি, এখানে একটা গ্রিড লেয়ার আছে কিন্তু এটা কিন্তু বাদ দেওয়া আছে। এই যে এটা এই টেক্সটটাও মনে হয় বাদ দেওয়া। এই টেক্সটটা হলো মেনুর উপরে যে টেক্সট, এখানে যে হোম অ্যাবাউট কন্টাক্টস নামে একটা টেক্সট আছে, এটা হলো এই টেক্সটের সাথে। তাহলে এবার লেয়ারগুলো আমরা বুঝতে পারছি যে লেয়ারগুলোয় কি কি আছে। যেমন এখানে প্রথম কিন্তু একটা গ্রুপ, যেমন টপের ভিতরে অনেক কিছু কিন্তু আছে। যে টপে আপনি এই আইকনে ক্লিক করেন, এর ভিতরে দেখুন লোগো আছে, একটা ব্যাকগ্রাউন্ড আছে, ঠিক আছে। এই যে এই স্ট্রিক এবং শেপ, একটা স্ট্রিক নামে একটা টেক্সট আছে দেখেন, যদি এটা আমরা ক্লিক করি তাহলে দেখেন টেক্সটটা চলে যাচ্ছে। একটা শেপ আছে যেটা লোগো আর কি। এই যে তো এখন এখানে স্ট্রিকটা কিন্তু আপনি লিখতে পারেন, মানে যখন আপনি এইচটিএমএল করবেন স্ট্রিক কিন্তু আপনি করতে পারবেন। আবার যদি আপনি ইচ্ছা করেন যে আমি এই লোগো সহ এই যে শেপটা আছে শেপটা সহ স্ট্রিক আপনি একসাথে কেটে নেবেন, তা আপনি নিতে পারবেন। যদি আপনি দুটো একসাথে কেটে নিতে চান তাহলে আপনাকে কিভাবে কাটতে হবে, আপনার তাহলে গ্রুপই দেখতে হবে। গ্রুপ টপ নামে গ্রুপ করা আছে, এর ভিতরে এই দুটো একসাথে রয়েছে, এর ভিতরে রয়েছে আপনার স্ট্রিক এবং লোগো। মানে স্ট্রিক হলো টেক্সট আর এটা হলো একটা শেপ। এখানে দেখেন যে গ্রাফিক ডিজাইনার সে কিন্তু এখানে বলে দিছে তার। যদি আমরা ব্যানারে যাই, ব্যানারে যদি আমি ক্লিক করি তাহলে ব্যানারের ভিতর কি কি আছে, ব্যানারের ভিতর কন্টেন্ট আছে, আবার একটা ইমেজ আছে। এবার কন্টেন্টের ভিতর কি কি রাখছে গ্রাফিক ডিজাইনার সেটাও এখানে দেখা যাবে। এটা টেক্সট রাখছে, টেক্সটের ভিতর কিন্তু আরও কিছু আছে। টেক্সটের ভিতরে আবার স্ট্রিক এই লেখাটা আছে, ঠিক আছে। এরপরে আর নেই, তাই এখানে দেখেন আমি যদি স্ট্রিক ক্লিক করি তাহলে লেখাটা চলে যাচ্ছে। আবার এইখানে যদি ক্লিক করি, এই যে একটা এখানে একটা দাগ আসছে দেখেন, এই দাগটার জন্য কিন্তু একটা লেয়ার করেছে সে, একটা লাইন, তো এখানে লিখে রাখছে কিন্তু লাইন বলে লিখে রাখছে। তারপরে দেখেন যে এইভাবে জাস্ট একসাথে ভাগ ভাগ করেছে, এগুলো আমি জাস্ট আমাদের একটু দেখে নেওয়া উচিত। ফার্স্ট লেভেলে আমি দেখালাম। এখন এভাবে সে প্রথমে কয়েকটা এখানে গ্রুপ করেছে। এখন এখানে মেন বিষয় যে আপনাকে এমন কিছু করতে হবে যেখানে ক্লিক করবেন সাথে সাথে লেয়ারগুলো আপনাকে সিগন্যাল দেবে। তা নাহলে আপনি যখন এখানে কিন্তু অল্প লেয়ার রয়েছে, এখানে যে টেমপ্লেট এটা কিন্তু অল্প লেয়ার। এখন অনেক টেমপ্লেট আছে যেখানে আপনার হাজার হাজার লেয়ার থাকবে, তার ভেতর থেকে খুঁজে বের করতে আপনার সমস্যা। আর মেন বিষয় হলো একটা ফাইলের ব্যাক এন্ডে যেভাবে কাজ করা থাকে ফ্রন্ট এন্ডে কিন্তু সব দেখা যায় না। যেমন দেখেন একটা ওয়েবসাইট যদি বানানো হয় তার আমরা শুধু ফ্রন্ট এন্ডটা দেখি কিন্তু তার ব্যাক এন্ডে কিন্তু অনেক কোড থাকে। তাই লেয়ারগুলো ঠিক এরকম ব্যাক এন্ডে অনেক কিছুই থাকবে, তো আপনাকে ফ্রন্ট এন্ড দেখে কাজ করতে হবে। তা ধরেন যে আমি চাচ্ছি আমি এই লেয়ারটা কেটে নেব, ধরুন যে আমি এই লেয়ারটা কেটে নেবো, এখান থেকে আইকনটা কেটে নেব, তাহলে আমার এখন কি এই লেয়ারগুলোর ভিতরে এখানে গ্রুপ করা আছে, তারপরেও কিন্তু আপনাকে খুঁজে বের করতে অনেক সময় লাগবে। তাহলে আপনাকে কি করতে হবে, জাস্ট ফর এখানে আমি যে সেটিংসগুলো করে রাখছি এটা যদি আপনি বোঝেন তাহলে এখানে ক্লিক করলে লেয়ারটা চলে যাবে। দেখেন এখানে অটোমেটিক্যালি লেয়ারটাই চলে আসে। এই দেখেন মানে এখানে অনেকগুলো লেয়ার আছে, লেয়ারগুলো অটোমেটিক্যালি অন হয়ে গেছে। এখন যদি আমি এখানে ক্লিক করি দেখেন যে আইকনটা চলে যাচ্ছে। এটা দেখেন আগে আপনারা পারছেন কিনা। সাধারণ নিয়মে করেন এখানে লেয়ার দেখে দেখে তাহলে আপনার অনেক সময় লাগবে। তাই এখানে আমাদের যেটা করা লাগবে, আমাদের একটা সেটিংস এখানে দেখে নিতে হবে যেটা প্রফেশনালি কাজে লাগে। অর্থাৎ সেটিংসটাকে আমরা
ডাইরেক্ট একটা ওয়েবসাইট দেবে আপনার, সেই ওয়েবসাইটটা ফটোশপ দিয়ে গ্রাফিক্যাল ডিজাইন করা থাকবে। এখানে দেখেন মেনুতে ক্লিক করলে কাজ করবে, এই যে এখানে এগুলো যাবে অলরেডি। এখানে পিএইচডি বলে কাজ করছে না, আপনি যদি হ্যাঁ পিএইচডি তো কাজ করবে, এর থেকে ভালো এর থেকে বড় বড় ফাইল থাকে। ডাইরেক্ট ওয়েবসাইটে যে কাজ সবগুলো এরকম থাকবে। অবশ্যই এখানে আপনাদের যেটা আমরা চাচ্ছি এই পিএইচডি ফাইলের লেয়ারগুলো, এখানে অনেকগুলো লেয়ার রয়েছে, হয়তো এখানে 500 লেয়ার রয়েছে, কিন্তু আমরা লেয়ারগুলো ভাগ করতে হবে। তা ভাগ করার জন্য আমাদের প্রথম সেটিংস হলো, আমরা এখানে যদি আমি সব কেটে দেই, ধরেন আমি এখানে কিছুই নেই কেটে দিলাম, প্রথম আমরা এখান থেকে কি আনবো, হিস্টোরি নিয়ে আসতে পারি। এই যে হিস্টোরিটা চলে আসছে, ঠিক আছে। যে প্রথম আমরা কি আনলাম, হিস্টোরি। এরপরে আমরা কি আনবো, এরপরে আমরা লেয়ার আনবো, ঠিক আছে। তো হিস্টোরি এবং লেয়ার এই দুটো আমরা লাগবে এই পিএইচডি ফাইল আলাদা করার জন্য। এরপরে আমাদের যেটা করা লাগবে, আমাদের এই মাউসটা থাকবে মুভ টুলের ওপরে। মাউসটা কোথায় থাকবে, মুভ টুলের ওপরে। আর এখান থেকে আমাদের কিছু সেটিংস করে নিতে হবে। এখানে যেমন লেখা আছে দেখেন অটোমেটিক্যালি সিলেক্ট, এই অপশনটা থাকবে আপনার। এখানে আমার যে আইকনটা আছে এই আইকনটা থাকবে। এরপরে লেয়ার অপশনে যদি আপনি যান, এই যে লেয়ার, এখানে যে পরের যে মানে আইকনটা আছে, এখানে গ্রুপ আছে এবং লেয়ার আছে, কিন্তু গ্রুপে গেলে কিন্তু এটা কাজ করবে না, মানে লেয়ারগুলো এখানে অটো সিলেক্ট হবে না। সুতরাং আপনাকে এখানে লেয়ারে সিলেক্ট করতে হবে। অটো সিলেক্টের আরও যদি আমি বোঝাই, তাহলে এইখানে দেখেন এখানে সিলেক্ট আছে কি একটা একটা করে সিলেক্ট, আর এখানে কি অনেকগুলো সিলেক্ট। তাহলে আমরা এখানে সিলেক্ট আইকন থেকে অটো যদি দিয়ে রাখি, তাহলে মুভ টুলে ক্লিক করার পরে এটা অটো চলে যাবে। এই যে আপনার ওটা নিয়ে নিয়েছে, মানে যখন আপনি একটা সেটিংস করছেন, এখানে কয়েকটা টুল একই রকম আচরণ করে, যেমন মুভ টুল, তারপরে আপনার এই যে সিলেক্ট টুলের জন্য, এগুলো সব একই রকম সেটিংস এখানে। তো এখানে আপনি যদি এটা না বোঝেন, তাহলে আমি এই রেক্টেঙ্গুলার মার্কে টুলে রেখে আপনি এখানে যে প্রথম যেটা রয়েছে নিউ সিলেকশন, তারপরে রয়েছে অ্যাড টু সিলেকশন মানে হলো একটা একটা করে সিলেক্ট, মানে এখানে এগুলো দেখানো হয়েছিল তো মনে হয় রেক্টেঙ্গল মার্কে টুলে। তো এখানে জাস্ট পর আপনারা এইটা সিলেক্ট রাখেন, রেখে আপনি এখানে কি করবেন, মুভ টুলের উপর ক্লিক করে রাখেন। আর মুভ টুলের উপর ক্লিক করে রাখতে হবে, আরেকটা এখানে লেয়ার অপশনটা ক্লিক করে রাখতে হবে। এই আপাতত আমাদের কাজ হয়ে গেছে। এখন আমরা যেটা করব, এখন যদি আমরা এইখানে মেনুতে ক্লিক করি, তাহলে আমাদের লেয়ারটা এখানে যাওয়ার কথা, তাই না? কিন্তু যায় না। তো ধরেন এখানে আমি ক্লিক করি, আচ্ছা এটা যাচ্ছে না। এখানে হিস্টোরিতে যেতে হবে, হিস্টোরি থেকে যেয়ে কাজ করে না তো দেখি। আচ্ছা দেখি, এখন দেখেন যে আমি এইখানে যদি ক্লিক করি, এটা কি সমস্যা আছে। এখানে লেয়ার অপশন থাকবে, আর এইখানে যে অপশনটা রয়েছে মানে মাউসের আইকন যেখানে, এখানে কিন্তু আপনার দেখেন এখন যদি আমি রাখি, তাহলে কিন্তু এখানে সমান, এখানে কিন্তু সিলেকশনটা হয়নি। এখানে আমার এই অপশনটা রাখতে হবে। তাহলে এখন কি আছে, এখানে সিলেকশনটা হয়ে আছে। যদি আপনি এই অপশনে রাখেন, তাহলে এটা এখন কিন্তু লেয়ারে যাবে না, ঠিক আছে। মানে মাউস ক্লিক করলে এটা যাচ্ছে না, মাউস লক আছে এটা। আর যখন আমরা এখানে ক্লিক করে রাখছি, এখানে এখন ক্লিক করলে আমরা যে লেয়ারে যেতে চাচ্ছি সে লেয়ারে এটা যাবে, ঠিক আছে। এই যে, আর যখন আপনার যাওয়া হয়ে যাবে, তখন আপনার এখানে হিস্টোরি আসবে। কিছু করা হয়নি বলে হিস্টোরি আসেনি, হিস্টোরি সবসময় প্রথমটাই থাকবে। তা এখন দেখেন এটা কাজ করছে কিনা, পারছি যে কোনো লেয়ারে এখন ইচ্ছা করলে আমরা যেতে পারছি। এখানে যদি আমার এখানে এইটা কোন লেয়ারে আছে, আমি জাস্ট ক্লিক করলে সে লেয়ারে কিন্তু আমার চলে যাচ্ছে। তো এখন দরকার হলো যে আমার লেয়ারে আমরা যেতে পারছি, এখন আমাদের দরকার হলো এগুলো লেয়ারটা কেটে নিতে হবে। তা আমরা প্রথম যদি আমরা কাটি, ধরেন আমরা এখানে একবার প্রথম থেকে কাটা শুরু করব, তাহলে আমাদের কি কি কাটতে হবে? আমাদের তো সব কাটার দরকার নেই, এখানে জাস্ট আমাদের যে লোগোগুলো আছে, এই লোগো ইমেজ এইগুলো কাটতে হবে। আর যে টেক্সটগুলো যে আছে, টেক্সট আর কাটার কোনো দরকার হচ্ছে না। তা আমরা এখন শুরু করি। আচ্ছা, আমরা যেহেতু ওয়েবের জন্য এগুলো আমাদের ওয়েবের জন্য লাগবে, তার কারণে আমরা এগুলো কিন্তু পিএনজি ফরম্যাটে সেভ করব। তো এখানে প্রথমে আমরা এই যে লোগোটা আছে, এই লোগোটারে আমরা কেটে নেব। তো এখানে জাস্ট পর আমরা ক্লিক যদি করি, এখানে ও আমারও কিন্তু মুভ টুলের ওপর নেই, এজন্য কাজ করছে না। আমি মুভ টুলের ওপর রাখতে হবে।
এখানে কি ইমেজ স্টিক নামে এই লেয়ারটা কেটে নিতে যাচ্ছি, তাই এখানে আমরা যখন সিলেক্ট হবে তখন আমরা আরেকবার চেক করে নেব যে আসলে ঠিক আছে কিনা। ঠিক আছে কিনা আমরা আরেকবার এটা চেক করে নিতে হবে আমাদের। তাই এটা আমাদের কিসে আছে, এই যে আমরা এখানে যদি ক্লিক করি তাহলে স্টিকটা কিন্তু চলে যাচ্ছে। এটা আছে শেপ, তাহলে এই দুটো আসে কিসের ভিতরে, এই লোগোর ভিতরে আছে। তাহলে আমরা এখান থেকে কেটে নেব কোনটা, আমরা এই লোগোটা কেটে নেব। এই টেক্সট এবং এই শেপ একসাথে এটা লোগোর ভিতরে আছে, তাহলে আমরা এই লোগোটারে আমরা কেটে নেব। টোটাল ফাইল থেকে আমাদের কাটতে হবে কি লোগোটা। তাই এটা কাটার জন্য আমরা জাস্ট এখন আমরা কিবোর্ড থেকে ওয়ালটা চেপে ধরে রাখবো, রেখে আমাদের যে লেয়ারটা লাগবে সেই লেয়ারের উপর একটা ক্লিক করব। এখন যে লেয়ারটা লাগবে কি আমাদের এই লোগোটা লাগবে শুধু। এখন যখন আমরা এই লোগো লেয়ারের উপর ক্লিক করছি বাকি লেয়ারগুলো চলে গেছে। এখন চলে যাওয়ার পরে আমাদের যেটা করতে হবে, আমাদের যেতে হবে ইমেজ অপশনে। ইমেজ অপশনে যে আমাদের এখানে দেখেন ট্রিম বলে একটা অপশন আছে, ট্রিমে ক্লিক করতে হবে। ট্রিমে ক্লিক করার পরে এখানে হবে, আমরা ওকে করি। ওকে করার পরে আমাদের লোগো এইটুকু শুধু কেটে নিছে, টোটালটা এখানে সুন্দর করে এখানে এইটুকু কেটে নিচ্ছে। এখন আমাদের দরকার এটা সেভ করা। তা আমরা এটা সেভ করব। তো সেভ করার জন্য আমরা যাব ফাইলে, ফাইলে যে সেভ অ্যাজ। সেভ অ্যাজ কি এখানে কি পিএনজি ফরম্যাট আছে না, আমরা সেভ ফর ওয়েবে সেভ করি। তো এখানে ফাইলে যে এটা সম্ভবত এক্সপোর্টের মধ্যে, এক্সপোর্টে যে হ্যাঁ ফাইলে যে এক্সপোর্টের পরে সেভ ফর ওয়েবে আমরা ক্লিক করব। ইয়া তো দেখাচ্ছে কিসের জন্য, এটা একটা লাগবে। এখন অনেকগুলো অপশন দেখাচ্ছে, জেপিজিতে অনেক কিছু দেখাচ্ছে। তো আমাদের লাগবে পিএনজি ফরম্যাটটা। এখন কোনটায় কত কিলোবাইট এখানে যেটা কোনো আপনি ক্লিক করতে পারেন, কোয়ালিটি অনুযায়ী ইমেজগুলো আপনার দিয়ে দিছে। তা আমাদের জাস্ট পিএনজি ফরম্যাটটা লাগবে, এজন্য আমরা অন্য কোথাও যাচ্ছি না। আর এখানে যদি আপনার অন্য কোনো অপশন থাকে যেমন জেপিজি, গিপ ইত্যাদি ইত্যাদি, তাহলে আপনি রাখবেন পিএনজি 24, এটা রাখবো আমরা। এটা রেখে আমরা এইখানে সেভের অপশনটা দেই, কিন্তু এই আইকনটা কেন জানি আমার এইখানে ফটোশপের নিচে চলে যায়, মানে এখানে শো করছে না, কিন্তু আইকনটা কিন্তু আছে। এখন সেভের জন্য যেহেতু আমরা ইন্টার প্রেস করলে আসে, সুতরাং আমরা এখানে ইন্টার প্রেস করব। এটাই তো মানে কি হয়, আচ্ছা কাজ করছে না, যাক আমি ইন্টারফেস করে কাজ করছি, সমস্যা নেই। আপনাদের হয়তো ঠিকঠাক আছে। এই যে আমাদের এই স্লাইড টুল দিয়ে আমরা এই কাজটা করতে চেয়েছিলাম, কিন্তু এটা আসছিল না। ওইখানে এরকম একটা অপশন আসছিল, তা যাও আর কি, এখানে ইন্টারফেস করলে যেটা আসছে, সুতরাং সমস্যা নেই। তো এখানে দেখেন যে পিএনজি আছে। এখন ফরম্যাটটা আপনি ইমেজ অনলি দিবেন না ওয়েব দেবেন, তা এইচটিএমএল দেবেন। এটা কিন্তু ইমেজটা সেভ করে আবার এইচটিএমএল করা যায়, যাক এটা আমরা পরে এক সময় দেখবো। এটা স্লাইস টুলে আর কি দেখানো হয় এটা, কিন্তু ওই সময় এটা কাজ করছিল না। তো আমরা ইমেজ অনলি হিসেবে সেভ করি। তো আমরা সেভের জন্য একটা ফোল্ডার লোকেশন দেখাই, আমরা তার ডেস্কটপে যাই আমরা নতুন করে একটা ফোল্ডার এখানে করি। এটা ফোল্ডার দিয়ে দিই স্ট্রিক STRIKET, তাই না, এরকম একটা নাম আমরা দিয়ে দিই। স্ট্রিং নামে একটা ফোল্ডার আমরা এখানে করি। এই ফোল্ডারের ভিতরে আমরা এখানে আমরা একটা নাম দেই যাতে আমাদের সুবিধা হয়। তো আমরা প্রথমে এটা আমাদের পরে যেহেতু এইচটিএমএল এ যদি আমরা করি, তার জন্য আমরা সুন্দর করে নাম দেবো এটা লোগো, তাই না, দিয়ে এখন আমরা সেভ করি। আচ্ছা ওকে, এখন আমাদের মেন ফাইলটাই ফিরে আসতে হবে। তা আসার জন্য আমরা হিস্টোরিতে যাই। হিস্টোরিতে গিয়ে এখানে অনেক কিছু হয়েছে, আমরা প্রথমে এটা আসি। আবার এই যে প্রথমে এটা আসলে পরে আবার সবগুলো এইগুলো কাজ করবে না, আবার প্রথমে আমরা চলে আসি। আমাদের প্রথম যে লেয়ারটাই ছিলাম আমরা সেখানে চলে আসি। আচ্ছা এরপরে আমাদের আর কি কাটতে হবে, আরে যেতেই আছে দেখি।
এরপরে আমাদের ইমেজটা কাটতে হবে। এখানে এই যে এগুলো তো আপনার মেনু, এটা তো টেক্সট থেকে আপনার করতে হবে, সুতরাং এগুলো লেয়ার আছে এখানে, কিন্তু এটার জন্য তো আমাদের লেয়ার লাগছে না, কেননা এগুলো তো আমরা কোড করেই করতে হবে। এখানে যে লেখাটা আছে এটা তো ইমেজ না, এটা তো টেক্সট, সুতরাং এটা কাটা লাগবে না। এখান থেকে শুধু ইমেজটা কেটে নিতে হবে। তো ইমেজটা আমরা কেটে নিই, জাস্ট এখানে লেয়ারে ক্লিক করি, তাহলে এই লেয়ারে চলে আসে। দেখেন, তাহলে এই লেয়ারটা আমরা অফ করে দেখি যে এইটাই ইমেজ কিনা। এটা ইমেজ, কিন্তু এর সাথে কি অন্য কিছু আছে? হ্যাঁ, এখানে এইটাই একসাথে ইমেজ আছে, এখানে যেহেতু আর কোনো কাটা যাচ্ছে না, সুতরাং ইমেজটা আপনাকে কেটে নিতে হবে। তাই ইমেজটা কাটার জন্য ঠিক একই সিস্টেম আপনাকে ব্যবহার করতে হবে। আপনি কিবোর্ড থেকে অল্টা চেপে ধরে রাখবেন, রেখে এই ইমেজের উপরে, ইমেজের লেয়ারের যে আইকন আছে এর উপরে আপনি ক্লিক করেন। করলে দেখেন এখানে বাকি সবগুলো চলে গেছে। ঠিক আছে, বাকি যত লেয়ার ছিল সবগুলো এখানে চলে গেছে, শুধুমাত্র আমার ইমেজটা আছে। ঠিক আছে, অবশ্যই ইমেজটা এখানে গ্রেডিয়েন্ট দেওয়া আছে, এই জন্য এরকম শো করছে। আচ্ছা, তা আমরা এখন এই ইমেজটা সেভ করব। তা সেভ করার জন্য আমাদের যেটা করা লাগবে, আমরা যাব ইমেজে, যাই আমরা ট্রিম করে নেব ইমেজটা, যাতে ইমেজের এই যে চারি সাইডে যে বর্ধিত অংশগুলো আছে যাতে বর্ধিত অংশগুলো কেটে যায়। তা আমরা এখানে ট্রিমে যাব, ট্রিমে যেয়ে এখানে আমরা ট্রান্সপারেন্ট পিক্সেল রাখবো। ট্রান্সপারেন্ট পিক্সেল মানে পিএনজিতে কাজ করে আর কি। তো এখানে চারিধারতে যেহেতু কাটবো, তা আমরা এখানে সবগুলো টিক দিয়ে রাখবো। আপনি যদি ইচ্ছা করেন কোনো অংশ কাটবেন না, সেটা আপনি করতে পারেন। তো আমাদের এখন চারিধারেই কাটার দরকার, এই জন্য আপনি সবগুলো এখানে চেকমার্ক দিয়ে রাখলাম, রেখে এখন আমরা ওকে করবো। তাহলে টোটাল ইমেজটা কেটে গেছে। ইমেজটা মানে আর একটু বেশি রাখলে ভালো হতো ইমেজটা। আচ্ছা যাও, এখানে আমার এই ট্রান্সপারেন্টটা দিতে হবে, দেওয়া যাবে কি? এখন আমরা ইমেজটা সেভ করি। সেভ এস না থেকে আগে সেভ এসের এখানে সেভ ফর ওয়েব থাকতো একটা অপশন। CS6 ভার্সনে নিচের দিকে সেভ ফর ওয়েব আছে, কিন্তু এই ভার্সনে দেখি এক্সপোর্ট অপশনে গেছি। এক্সপোর্ট অপশনে যে এখানে সেভ ফর ওয়েব লেগাসি মোড আছে, এইখানে আপনার ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে কয়েকটা অপশন দেখাচ্ছে, আপনি কোন অপশনটা এখানে সিলেক্ট করবেন। তাই এখানে একটা অপশন আছে, বাকিগুলো শো করেনি, শুধু পিএনজিটা শো করছে। তারপর আমরা ইমেজটা টোটাল আসেনি আর কি। জাস্ট পর আমরা সেভ করে এটা স্টেজ দেখি। আচ্ছা, তো এটা আমাদের কি নামে সেভ করবো আমরা? এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নামে এটা আমরা সেভ করবো, ব্যাকগ্রাউন্ড ইমেজ বা বিজি ইমেজ নামে আমরা সেভ করতে পারি। বিজি আন্ডারস্কোর ইমেজ, জাস্ট ওকে। প্রথমে যেতে হবে, এখানে অনেকগুলো আছে। ট্রিম মানে এখানে হিস্টোরিতে যে কাজগুলো আপনি করবেন একটার পর একটা শো করবে। তা আমাদের এগুলো তো দরকার না, আমাদের প্রথম যে হিস্টোরি ছিল আমাদের এই হিস্টোরিতে যাওয়ার দরকার। তাহলে আমাদের টোটাল ফাইলটা চলে আসবে। তা এখন মনে হয় আমাদের এখানে ইমেজটা আমরা একটু কম নিছি, আর একটু বেশি নেওয়ার দরকার। টোটাল ইমেজটা আমরা নিয়ে নেই। সেটা আমরা একটু চেক করি অন্যভাবে। যদি আমরা এখানে জাস্ট এইখানে ইমেজটা আছে, তাই এখানে যদি আমরা সিলেক্ট করি, এই যে আমাদের এই ইমেজটা নিলেই হতো, কিন্তু আমরা নিছি এটা। এটা মনে হলো যাচ্ছে ইমেজটা, তবে এখানে কিছু কম আছে, মানে লেয়ার একটা কম আছে, এই কারণে ইমেজটা বেশি ভালো দেখাচ্ছে না। সুতরাং আমাদের এই লেয়ারটা কেটে হবে, এই লেয়ারটার মধ্যে এটা আছে। ঠিক আছে, এই যে লেয়ারটার মধ্যে আছে আমার ইমেজটা, সুতরাং এটা কেটে নিলে ভালো হয়। অবশ্যই এটা একটা সম্ভবত এখানে একটা গ্রেডিয়েন্ট দেওয়া লাগবে। তো যাই হোক, আমরা এই লেয়ারটা কেটে নেই। সেমই তো মনে হয় আসছে না? আচ্ছা, তাহলে থাক, কাটা দরকার নেই, এটা সম্ভবত গ্রেডিয়েন্ট থেকে আসবে। আচ্ছা, সেটা পরে দেখা যাবে। তাহলে এখানে আমাদের
এখানে ইমেজটা কাটা লাগবে, আর লাগবে কি এখানে টেক্সটও আপনি নিজেই দেবেন, তাহলে এখানে কাটা লাগছে না। এই লোগোগুলো আপনাকে লাগবে, এখানে যে লোগোগুলো আছে লোগোগুলো আপনাকে কেটে নিতে হবে। আচ্ছা, তারপরে এখানে কি আছে, তাহলে লোগোটা আপনি কেটে নিলেন, বা লোগোর শুধু এই মোবাইল এই লোগোটা লাগবে। অনেক অনেক সময় আবার এই লোগো আপনি ওয়েবসাইটে পেতে পারেন, যদি পান তাহলে তো আপনার লাগবে না, যদি একজাস্ট আপনি পেতে পারেন। তারপরে এইখানে যে ইমেজ আছে এই ইমেজটা শুধু লাগবে, তবে হ্যাঁ এখানে শুধু এই থিমে কাটতে গেলে কি শুধু এই ইমেজটা কেটে নিতে হবে আপনার। আর এইখানে ইমেজের ওপর একটা করে কিন্তু ওভার লেয়ার আছে, ওভার লেয়ারের পরে আবার একটা করে মেনু আছে, জাস্ট পরে এই মেনুগুলো আপনি যদি ওয়েবে পান তাহলে ভালো, নাহলে এখানে কেটে নিতে হবে, এরও বিষয়। অবশ্যই এগুলো ওয়েবসাইটে পাওয়া যাওয়ার সম্ভাবনা। তারপরে এইখানে যদি আপনি দেখেন এইখানে এর ওভার লেয়ারের নিচে মনে হয় একটা ইমেজ আছে, সুতরাং এই ইমেজটা কেটে নিতে হবে। যদি এখানে আমরা যাই লেয়ারের অপশনে, যদি যাই এখানে ক্লিক করি, হ্যাঁ এখানে দেখেন যে একটা ইমেজ আছে কিন্তু, এই যে যদি আমরা এখানে ক্লিক করি, এই যে বিজি নামের এইখানে বিজি বলে আছে, এখানে কি কি আছে, এখানে আলাদা ভাগ, এই যে এই ইমেজটা আছে, এই ইমেজের উপর একটা ওভার লেয়ার আছে। তাহলে এখন ওভার লেয়ার তো কাটা লাগবে না, ওভার লেয়ার তো আপনি দিতে পারবেন। ঠিক আছে, আপনি যদি দুটো একসাথে কাটেন, দুটো একসাথে কাটেন তাহলে ওভার লেয়ারটা চলে যাবে, ওভার লেয়ারটা ইমেজের সাথে চলে যাবে। তো এই যে ইমেজের ওভার লেয়ারটা এটা আপনি সিএসএস দিয়ে দিতে পারবেন। এখানে জাস্ট পজিশন ধরে এটা দিতে হবে। এখানে প্রথমে ইমেজ থাকবে, ইমেজের ওপরে একটা মাস্ক ব্যবহার করা হয়েছে। ফটোশপে যেমন মাস্কিং আছে, ফটোশপের অনেক সময় একটা স্পট করা হয়, এটা মাস্কিং এর মতো আর কি কাজ করবে। জাস্ট পর এখানে একটা ওভার লেয়ার দেওয়া হয়েছে, একটা গ্রেডিয়েন্ট কালার দেওয়া হয়েছে। এই যে গ্রেডিয়েন্ট কালারটা সম্ভবত এইখানে এই গ্রেডিয়েন্ট কালারটা দেওয়া হয়েছে আর কি। ইমেজটা আছে এইটার ভিতর গ্রেডিয়েন্টটা আছে, তাহলে এটা হলো আপনার ইমেজ, এই ইমেজটা হলো এই, আর এটা হলো আপনার গ্রেডিয়েন্ট কালার। যায় না তো, টোটাল এই কর্ডের মধ্যে আছে। তাই এখান থেকে আপনার কাটা লাগবে কি ইমেজটা কেটে নিতে হবে। আচ্ছা, এখানে মনে হয় বাকি আর কোনো কাজ নেই, মানে এটা এক পেজের একটা আর কি পিএইচডি ফাইল। তো এটা আপনাদের কাজ দিয়ে দিলাম, আপনারা এটা কালকে টোটালটা কেটে নেবেন, কেটে আপনারা এটা এইচটিএমএল করে ফেলান। ঠিক আছে, এইচটিএমএল শিখছেন, সিএসএস এর পজিশন যদি আপনি না পারেন ভালো, তাহলে আপনার ডিজাইন পারবেন না আপনি। যেমন এখানে আপনার একটা সিএসএস এর পজিশন ধরে কাজ করতে হবে, এটা প্রথমটা রিলেটিভ ধরতে হবে, ইমেজ যেখানে দেবেন এটা রিলেটিভ ধরতে হবে, রিলেটিভ ধরে এখানে এই লেখাটা যে সেন্টারে আসছে এবং এর সাথে একটা গ্রেডিয়েন্ট কালার দেওয়া আছে। এই যে ইমেজটা আমরা কেটে নিলাম, ইমেজের সাথে এখানেও কিন্তু একটা গ্রেডিয়েন্ট কালার দেওয়া আছে। ঠিক আছে, এটা কোথায় জানো, এই যে এখানে, তাই না? তাই এখানে একটা গ্রেডিয়েন্টের কালার অবশ্য আমার দেওয়া আছে। এটা কিসের মধ্যে, ডাইরেক্ট ইমেজ দিছে সম্ভবত, এখানে একটা গ্রেডিয়েন্ট কালার অবশ্য দিছে হালকা, হয়তো মানে আলফা কালারে হালকা দিছে। দেওয়ার পরে এখানে একটা বাটন যুক্ত করেছে ইত্যাদি ইত্যাদি। জাস্ট ফর এখানে পজিশন ধরে এই যে আপনি ইমেজ ব্যাকগ্রাউন্ড থাকবে, সেই ব্যাকগ্রাউন্ডের একটা পজিশন ধরে এগুলো আপনাকে করতে হবে। তো এগুলো বিষয় আপনারা আগে আমি যেভাবে করলাম এগুলো সবগুলো তো আমি কেটে দিয়ে কোনো লাভ নেই, আপনারা নিজেরা একটু করেন। এখানে আর মনে হয় 5-7টা কাটতে বাকি আছে, নাহলে এখন একটু ট্রাই করেন, আমি অবশ্য 5-10 মিনিট সময় দিই তার ভিতরে। তাহলে আমরা এখন এখান থেকে এই যে ফাইলটা আমাদের আছে এখান থেকে আমরা এগুলো আলাদা করতে পারছি। এখান থেকে আমরা পিকচার এবং পিকচারটা আলাদা করতে পারছি। এখন দেখেন এখানে যে ফন্টটা আছে, ঠিক আছে, এই যে ফন্ট আছে, এখন এই যে ফন্টটা কোন ফন্টে আছে এটা যদি আপনি বোঝার দরকার হয় তাহলে আপনি টেক্সটে ক্লিক করেন। আগে টেক্সটে ক্লিক করার পরে জাস্ট ফন্টে ক্লিক করেন। ফন্টে ক্লিক করার পরে দেখেন এখানে ফন্ট দেখাচ্ছে, তারপর রেগুলার দেখাচ্ছে, 14 পিটি দেখাচ্ছে। ঠিক আছে, এবং এখানে ফন্ট সম্পর্কে একটা বর্ণনা এখানে দিছে কিন্তু। ঠিক আছে, তবে ফন্টে যারা একবার টিক দিবে ক্লিক করবেন, আবার যেন টিক চিহ্ন যেন ক্লিক করবেন না, তাহলে কিন্তু আবার এটা কাজ করবে না। তাহলে এখানে যদি আমরা যে কোনো ফন্ট চেক করি, এই যে এখানে ফন্টটা দেখেন, ফন্টটা এখানে শো করছে। ঠিক আছে, অবশ্য আমার এই ফটোশপে এখানেও কিছু ফন্ট মিসিং আছে, আপনাদের আরও বেশি অ্যাডভান্স ফন্ট লাগবে যদি আপনি অ্যাডজাস্ট দেখতে চান। যে সমস্ত ফটোশপে মনে করেন
বা আপনার কম্পিউটারে আরও কিছু ফন্ট অবশ্যই ইনস্টল করা দরকার। আচ্ছা, এখানে একটা বিষয় আপনি খেয়াল করবেন, এখানে কিন্তু পিটি লেখা আছে, যেমন 2022 পিটি আর পিক্সেল কিন্তু আলাদা। ঠিক আছে, আপনি যদি এখানে এইগুলো আপনাদের দেখবেন, এটা আমি একটা এরকম সমস্যায় পড়ছিলাম, এজন্য আপনাদের দেখালাম। ধরুন আমি যদি 22 পিটি ইজ ইকুয়াল টু পিক্সেল দেখি, সমান পিক্সেল দেখি, তাহলে দেখেন যে কত আসতেছে। এখানে একটা কনভার্টার দিয়েছে দেখেন, মানে ফটোশপে পিটি আর পিক্সেল কিন্তু আলাদা। ঠিক আছে, এই যে এখানে দেখেন, এই যে পয়েন্ট দিছে, এই যে আপনার 22 পিটি, তাই না? এই যে এখানে 29 পিক্সেল হবে কিন্তু। ঠিক আছে, সুতরাং আপনি যখন কাজ করবেন তখন তো পিক্সেল ব্যবহার করবেন, তাই এখানে যদি পিটি শো করে, এখানে তো অবশ্য পিক্সেল করে নেওয়া যায়, ফটোশপের সেটিংসে অবশ্য পিক্সেল এটা করেও নেওয়া যায়। তারপর ফার্স্ট স্টেপে এখানে পিটিটাই বেশি শো করে, এটা আপনি ইচ্ছা করলে এখান থেকে পিক্সেলও সেট করা যায় আর কি। তাহলে এখানে আমাদের মেন যে কাজগুলো, ফন্ট দেখা লাগে প্লাস হলো আপনার ইমেজগুলো আলাদা করা লাগে, তা সে কাজগুলো কিন্তু অলরেডি আমরা এটা পারছি। ঠিক আছে, আর এখানে যে ছোটোখাটো কোনো আইকন টাইকন আছে, এগুলো তো আপনার ফন্ট অসম বা অন্যান্য কোনো সাইট থেকে আনতে হবে। জাস্ট ফটোশপ পিএসডি ফাইলের আপনি অবশ্যই এসে বড় বড় যখন ফাইল পাবেন, সব ইমেজ মানে যে সমস্ত ইমেজগুলো গ্রাফিক ডিজাইনার করে দেবে সেগুলো আপনার বসানো লাগবে, সেগুলো অবশ্য আপনার এখান থেকে এভাবে কেটে নিতে হবে, তাহলে আপনার একজাস্ট মাপটা আপনি পাবেন। গ্রাফিক ডিজাইনার যে কাজটা করে দেবে সেই একজাস্ট কাজটা আপনি পাবেন। আচ্ছা, তাহলে এখন এখানে দেখেন, যখন আমরা এখানে ক্লিক করছি, এই যে এখানে কিন্তু অ্যালাইনটা কিন্তু সেন্টার দেওয়া আছে। ঠিক আছে, এখানে কিন্তু কোনো সব একটা একটা টেমপ্লেট এক এক রকমভাবে, এখানে প্রায় ফন্টগুলো সব সেন্টার করাই আছে। এখানে লেফট অ্যালাইন থাকলে আমি টিক দিয়ে দেখাতাম, মানে যদি কোনোটা লেফটে থাকে তাহলে এখানে লেফট অ্যালাইন শো করবে। ঠিক আছে, এইখানে সোশ্যাল আইকন টাইকন রয়েছে, লাগবে আপনি জাস্ট Ctrl Z দিয়ে ব্যাগে যান, যে এখানে ওয়ালটা চেপে ধরে ক্লিক করতে হবে, এটা সোজাসুজি চলে আসলো। এখন আপনার যে কোনো কিছু আপনি কাটতে পারবেন, পেন টুল দিয়ে সব কিছু কাটা যাবে, এখন আপনাকে সময় দিতে হবে। এখন এক একটা জায়গায় এক এক রকমভাবে কাটা যায়। যদি দুটো অবজেক্ট ভাগ করা যায়, দুইটা অবজেক্টে, যেমন দেখেন এখানে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে, এখানে দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হলো টোটাল সাদা কালার আছে, আরেকটা অন্য অন্য কালার আছে। তা আমরা যদি এখানে ম্যাজিক কন্ট্রোল দিয়ে সাদা কালারটা সিলেক্ট করতাম তাহলে তো সহজে কাটা যেত, কিন্তু আমরা সেটা এখন চাচ্ছি না। আমরা জাস্ট এখান থেকে এই লেখাটা আমরা কেটে নিতে যাচ্ছি। তা যদি ধরেন যে আমরা এই লেখাটা কেটে নিতে চাই, তাহলে আমাদের এখানে কাজ কি? এখানে আমাদের যেটা করা লাগছে, প্রথমে আমাদের পেন টুল দিয়ে সিলেক্ট করার পরে মেক সিলেকশন টুলে যেতে হয়। মেক সিলেকশন টুলে আমাকে যেতে হবে। তাহলে আমি সিলেক্ট, তারপরে কোথায় না, প্রথমে আমার এটা ভুল আছে, এখানে ক্লিক করলে মেক সিলেকশন আসবে। তাহলে মেক সিলেকশন আসার পরে ওকে করলাম, করার পরে এখন সিলেক্ট হয়েছে। এখন যদি আমরা এখানে ডিলেট কি প্রেস করি বা ইন্টার, মানে এক কথায় এখানে যদি কাটি, তাহলে এখানে কী হবে, যে অংশটা আমরা সিলেক্ট করেছি এই অংশটা কেটে যাবে। তো সেখানে যদি ডিলেট করি, আবার এখানে আরেকটা বিষয়, এখানে কাজ করবে না। কেন কাজ করবে না? তার কারণ আমরা এখানে এই জিরো যে লেয়ারটা আছে, মানে এই লেয়ারটা আপনাকে 1 করে দিতে হবে, তাছাড়া কিন্তু এটা কাটবে না। এখন যদি আমরা কাটি তাহলে এটা কিন্তু কেটে যাচ্ছে, তার মানে আমরা যেটা সিলেক্ট করেছি সেটা কেটে যাচ্ছে। এখন আমরা যেটা বলছি, যেটা সিলেক্ট করেছি এটা থাকবে আর বাইরেরটা চলে যাবে। এজন্য আপনাকে যেটা করা লাগে, এখানে আপনি যাবেন সিলেক্ট অপশনে, যে ইনভার্স করতে। এখন যদি আপনি ডিলিট প্রেস করেন তাহলে বাকি অংশটা চলে যাবে। তো ধরেন এখন বাকি অংশটা চলে গেছে, এখন আপনি চাচ্ছেন যে এর ভিতরে একটা ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ডটা আপনি রিমুভ করবেন। আপনি কিন্তু সেটাও ইচ্ছা করলে করতে পারেন। জাস্ট পরে এখন দেখেন এখানে কালারটা দুইটা হয়ে গেছে, একটা হলো হোয়াইট এবং না, একটা হোয়াইট আর একটা হলো ব্ল্যাক। তো এখানে আমরা কাটার জন্য, ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য ম্যাজিক কন্ট্রোল যদি সহজে এই ব্ল্যাকের ওপরে ক্লিক করি তাহলে ব্ল্যাকটা সিলেক্ট হয়ে যাচ্ছে। এখন যদি আমরা এখানে ডিলিট প্রেস করি তাহলে এখন কিন্তু আমাদের এটা যে ব্ল্যাক যে কালারটা ছিল সেটা কিন্তু চলে গেছে। তো এখন এরকম অনেকগুলো অপশন আপনাকে ব্যবহার করা লাগবে।
মানে ফটোশপের কাজ, মানে ফাইবার বলেন যে কোনো মার্কেট প্লেসে গ্রাফিক্সের কাজ রয়েছে 1 নম্বরে, কিন্তু আমরা কি সেই মানের গ্রাফিক্স কি পারি কিনা, বা আপনাকে সেই মানের গ্রাফিক্স করার জন্য আপনাকে সময় দিতে হবে, অনেকটা সময় দিতে হবে। তাছাড়া এখানে এক একটা টুল নিয়ে অনেক কাজ, যেমন পেন টুল দিয়ে কাজ করতে গেলে আপনাকে মিনিমাম 2-3 দিন, মানে 2 দিন তো আপনার হাতটা সেট হতে লাগবে, অন্তত আপনাকে 1-2 সপ্তাহ সময় দিতে হবে, তারপরেও আপনি পেন টুল দিয়ে অত সহজে মানে দ্রুত কাজ করতে পারবেন না। যেমন আমরা কাজ করলে আমাদের কাজগুলো ফিনিশিং হয় না, যেহেতু আমরা এই লাইনে কাজ করি না। এখন আপনি যদি গ্রাফিক্সের কাজ করেন তাহলে আপনাকে সেই অনুযায়ী আগাতে হবে, এই হলো বিষয়। এখানে মেন যেটা করানো হচ্ছে সেটা হলো আপনার ওয়েবের সাথে সম্পর্কিত, যেটা ওয়েবে অবশ্য লাগবে, যে আমি যে কাজগুলো করাচ্ছি এগুলো যদি আপনি না করেন তাহলে আপনি ওয়েবসাইট করতে পারবেন, তবে কিছু সমস্যা থাকবে। কীরকম? ধরেন যে আপনার একটা ইমেজ আপনি সাইজ করবেন, তা আপনি পেইন্ট টুল দিয়েও সাইজ করতে পারেন, কিন্তু ফটোশপ হলো সবথেকে এটা স্মুথ হয়, ফটোশপের কাজটা সবচেয়ে স্মুথ এবং অ্যাডজাস্ট হবে। অন্য অন্যগুলো যে অ্যাডজাস্ট হবে না তা না, হবে, কিন্তু তারপরেও কিছু সমস্যা থাকে। যেমন দেখেন, আমি যদি এখন ধরেন যে আপনার গিগ ইমেজটারে আমি এখন করতে চাচ্ছি, গিগ ইমেজটা আপনি অফলাইন এসিও করা যায়, অবশ্য আমি জানি না এটা কাজ করে কিনা, তবে সবাই যেহেতু এসিও করে আমাদের এটা করতে হয়। তবে এখানে মেন বিষয়, তবে এসিওটি থেকে মেন বিষয় হলো ফাইবারে যদি আপনার বায়ার রিকোয়েস্ট আসে তাহলে বুঝবেন যে আপনার গিগটা র্যাঙ্ক করছে, এই হলো বিষয়। মানে আপনার মানে ফাইবারে এমনভাবে অ্যালগরিদমটা করা রয়েছে যে আপনার যে অনুযায়ী আপনি যে ক্যাটাগরি দিচ্ছেন সেই ক্যাটাগরি অনুযায়ী আপনাকে অফার করা হবে। তো এখানে মেন বিষয় হলো, যেমন দেখেন যদি আমরা ফাইবারে ধরেন যে কোনো একটা ইমেজ যদি আমরা অন করি, জাস্ট যে কোনো একটা ইমেজ আমরা এখানে, তো আমরা এটা বাদ দিয়ে দিই, অবশ্য এটা যেহেতু আমাদের লাগছে না, তো আমরা নতুন করে একটা ইমেজ অন করি। ডেস্কটপে যাই, আচ্ছা জাস্ট এটা অন করি। এত ছোট, এটা মানে কাটা ইমেজ না? জি বলেন। ওয়াটারমার্ক, ওয়াটারমার্ক দেওয়া যায়, সমস্যা না, এটা দেখানো যাবে না। আচ্ছা এখন এটা অন্য একটা ইমেজ দেখাবো, সিলেক্ট করে রাখা হয় না। আপনি এখন মেন বিষয় হলো ফটোশপে আমরা ফাইবারের গিগ ইমেজগুলো দেওয়ার জন্য একটা পরামর্শ দিই, যে আপনি এটা এসইওটা করবেন, অফলাইন এসইওটা আপনি করবেন। তো এখানে এসইওটা করার জন্য আমরা যে পরামর্শটা দেই এটা হলো, আপনি ফাইলে যাবেন, যে আপনার যেতে হবে ফাইল ইনফো। ফাইল ইনফো যাওয়ার পরে আপনি যদি বেসিকে ক্লিক করেন তাহলে এখানে দেখেন যে অনেকগুলো অপশন আপনাকে দিছে। যেমন এখান থেকে আপনি জাস্ট পর এখানে ডকুমেন্ট টাইটেল দিবেন, আপনার গিগের যে টাইটেল সেই টাইটেলটা আপনি দিবেন। তারপরে এখানে অথর দেওয়া হয়েছে দেখেন, তা অথরে আপনার গিগে আপনি একটা ইউজার নেম আছে, এই ইউজার নেমে আপনি অথর দিবেন, বা এখানে জাস্ট পর আপনার অ্যাড্রেসগুলো সব এখানে অ্যাড করে দিবেন। তারপর এখানে অথর টাইটেল, এখানে হয়তো আপনার নাম দিবেন আপনি, আর এখানে দিবেন আপনি টাইটেল, আর যদি এখানে আপনি টাইটেল দেন তাহলে এখানে আপনার নামটা দিয়ে দিবেন। এবার ডিসক্রিপশন, ডিসক্রিপশন আপনার গিগে যে ডিসক্রিপশন আছে সব এখানে দিয়ে দিবেন, জাস্ট কপি করে ওখানে যে ডিসক্রিপশন আছে এখানে দিয়ে আপনি সেভ করবেন। তারপরে এখানে কি আছে, রেটিং আছে, রেটিংয়ে একেবারে আপনি 5 স্টার বানিয়ে দিবেন এখানে। এবার এইখানে দেখেন কিওয়ার্ড দেওয়ার অপশন আছে, এই কিওয়ার্ড দেওয়ার অপশনে সাধারণভাবে আমরা 5টা কিওয়ার্ড দিয়ে সার্চ করা হয়, 5টা কিওয়ার্ড দিয়ে সার্চ করার অপশন দিচ্ছে ওখানে। তো এখানে আপনি অন্তত 30-35 বা 40-50টা টাইটেল কিওয়ার্ড আপনি দিবেন, মানে ফাইবারে যেগুলো আপনার সাজেশন দিচ্ছে এরকম সাজেশন কিওয়ার্ড দেখে আপনি অন্তত 40-50টা কিওয়ার্ড এখানে অ্যাড করবেন। আচ্ছা এরপরে কপিরাইট স্ট্যাটাস, কিওয়ার্ডগুলো সব সেমিকোলন দিয়ে এখানে বলে দিয়েছে দেখেন, সেমিকোলন আর কমাস ক্যান বি ইউজড, তাহলে আপনি সেমিকোলন অথবা কমা যে কোনো, তবে যেহেতু ফাইবারে কমা ইউজ করে সুতরাং আপনি কমা ইউজ করবেন, ঠিক আছে। আর কমা মানে একটার পর পর বুঝে। হ্যাঁ বলেন।
না, হ্যাশ দিবেন না আপনি এখানে, সেমিকোলন অথবা কমা দিতে হবে, তবে আমি পরামর্শ দিই কমা দেওয়ার জন্য, যেহেতু ফাইবারে এটা কমা দেওয়া থাকে। হ্যাঁ, কে? সব ছোট হাতের, টাইটেল সব ছোট হাতের। এরপরে দেখেন যে এখানে বলছে কি কপিরাইট নোটিশ। এখানে যদি আপনি কোনো নোটিশ, মানে এখানে বিষয় হলো কি, আপনি কপিরাইট নোটিশটা দেওয়া থাকলে যেটা হয়, ধরেন যে আপনি হয়তো আপনি এখানে ফাইবারটাও কিন্তু যে কোনো অনলাইন মার্কেট প্লেস একটা ড্রিমের মতো আমি মনে করি। আপনি দেখেন আপনার কিন্তু এখন ভ্যালু নেই, কিন্তু এমন হয়ে যেতে পারে এখান থেকে 1 বছর পরে আপনার অসম্ভব মূল্য হয়ে যেতে পারে। তাই এখন কপিরাইটের বিষয় হলো যে আপনার গিগ ইমেজটা যদি অন্য কেউ ব্যবহার করে, বা অন্য, যেমন আমরা বলছি, আমি কিন্তু কখনো অন্য গিগ ইমেজ ডাইরেক্ট কপি করে দেওয়ার কথা বলিনি। আপনি অন্য গিগ ইমেজ দেখেন, সেই অনুযায়ী দেখে আপনি ফটোশপ দিয়ে ওখান থেকে কিছু তথ্য যদি আপনার দরকারে নিয়ে আপনি কনভার্ট করে আপনার মতো করেন। আর ফটোশপ আমি যতটুকু করাইছি প্রায় আমি বলতে পারি যে আপনি যদি এখন চেষ্টা করেন তাহলে আপনি একেবারে প্রফেশনাল লেভেলের টোটাল যে কোনো গিগের মতো গিগ আপনি করতে পারবেন না, তবে আপনি তারপরেও গিগ আপনি করতে পারবেন। সেখান থেকে কেটে নিয়ে আমার হয়তো 2-1টা গিগ করার প্রজেক্টও দেখানো উচিত। তো এখানে কপিরাইট নোটিশে আপনি কিছু লিখে দিলেন যে আপনার টেস্ট, বা আপনার মেইল মেইল দিতে পারেন এখানে, বা আপনার ফেসবুক আইডি, মেইল এবং ফেসবুক আইডি এরকম দিতে পারেন, একটা নোটিশ আপনি দিতে পারেন। এরপরে কপিরাইট ইউআরএল, যদি এখানে আপনার ফেসবুক আইডি বা দিয়ে দেন তাহলে এখানে আপনার মেইলটা দিয়ে দিবেন। তবে আমরা এখানে আমরা যখন করছি আমাদের বলছে যে এখানে দেওয়া যায়, মানে মেইল এবং ফেসবুক আইডি। তা আমি বলি এখানে মেইল না দিয়ে আপনি একটা ফেসবুক আইডি দেন, আর একটা মনে করেন আপনার লিঙ্কডইন বা টুইটার অ্যাকাউন্ট যদি থাকে সেটা দিয়ে দিন। তার কারণ মেইলে আসলে মানুষ স্বাভাবিকভাবে পোস্ট করে না, বেশিরভাগ মানে সার্চটা এখন এখন যেমন, যেটা অবাক হওয়ার মতো কথা, বর্তমানে কিন্তু করিনি, কিন্তু তারপরে হচ্ছে আচ্ছা, এখানে আরো কিছু অপশন আছে, কপিরাইট ইনফো ইউআরএল। এটা মানে এর ভিতর যেখানে যেখানে ইউআরএল আছে এর ভিতর থেকে আপনার কোন কোন ইউআরএলটা দিতে হবে এক কথায়, আপনার ইউজার আইডি দিবেন, তারপর আপনার গিগ ইজ যে সেন্টেন্সটা দিবেন, এই সেন্টেন্সটা দিবেন, এই সেন্টেন্সটা ইউআরএল এর কাজ করে। তারপরে আপনার যে একটা ইউআরএল আসছে, যেমন একটা ইউআরএল আপনি দিচ্ছেন যেটা এলডিবি তে জমা দেওয়া আছে, এটা হলো আপনার প্রোফাইল ইউআরএল। এই সবগুলো ইউআরএল আর কি ইমেজের সাথে যুক্ত করা থাকবে, এই হলো বিষয়। তো এইভাবে আপনার যে গিগ যেটাতে একটা দেওয়া হয়ে গেছে, পরে গিগগুলো আপনি এইভাবে এসইওটা করবেন বা নিজে এটা করবেন। এছাড়াও আরও অনেকগুলো কাজ এখানে করা যায়, আমি জাস্ট বেসিক একটা বিষয় বললাম। তো এটা আমরা করব। আর এখানে কিওয়ার্ডের কথা আমি যেটা বলছি, কিওয়ার্ডগুলো আপনি ফাইবারে যায়, ওখানে আপনাদের একদিন মনে হয় দেখানো হয়েছে, জাস্ট ওয়ার্ডপ্রেস দিয়ে যখন আপনি সার্চ করছেন তখন ওয়ার্ডপ্রেসের মতো অনেকগুলো কিওয়ার্ড আসছে, যেগুলো হয়তো আপনি কল্পনাও করেননি। সেই সমস্ত কিওয়ার্ডগুলো এখানে অ্যাড করতে হবে। যেমন এখানে যদি আমি একটা বিষয় দেখি, ধরুন আমি জাস্ট একটা দেখাচ্ছি। আপনি একটা করে কিওয়ার্ড দেবেন, একটা করে কমা দিবেন, মানে প্রথমে আগে আপনি এগুলো সব টেক্সট ফাইলে লিখবেন, ঠিক আছে? লেখার পরে ওখান থেকে কপি করে আপনি দিয়ে দিবেন। হ্যাঁ, আপনি দুটাই দিবেন। মানে কিওয়ার্ডগুলো তো আপনি করেন নি, কিওয়ার্ডগুলো তো ফাইবারে সার্চ করার কারণে এগুলো, মানে গুগল ইন্ডেক্সিংটা কিভাবে হয়, যেমন দেখেন আমরা fb.com লিখে সার্চ করলে ফেসবুকে ঢুকে যাই, তাই না? তাই এটা কিন্তু ফেসবুক হয়তো রেজিস্ট্রেশন করেছে এফবি দিয়ে, বাংলা লিঙ্কের জন্য হয়তো বিএল সার্চ করেছে, কিন্তু অনেকগুলো কিওয়ার্ড আছে। যেমন এখানে যদি আপনি ফ্রিল্যান্সার দিয়ে সার্চ করেন, আমি একটা উদাহরণ দেই, অনেকবার ফ্রিল্যান্সার নাসিম চলে আসে, কেন ফ্রিল্যান্সার নাসিমকে অনেকবার সার্চ যেহেতু করা হয় যে কোনো কারণে, এই কারণে আপনার এটা কি হয় যে লিঙ্কটা বারবার চলে আসে। তো এখানে মেন বিষয় দেখেন, এখানে ফাইবারে সবচেয়ে কাজ বেশি কিসে, যেমন এখানে ওয়েব ডিজাইন, এখন এখানে ওয়েব ডিজাইনের মোবাইলে আছে, তারপর ওয়ার্ডপ্রেস আছে, লোগো ডিজাইন আছে, ড্রপ শিপিং আছে। তো এখন এগুলো এক একটা কিন্তু গ্রুপ। তা আমাদের এখানে আমরা কাজ করছি কিছু ওয়ার্ডপ্রেসে, তাহলে আমরা যদি ওয়ার্ডপ্রেস এখানে ক্লিক করি, তাহলে দেখেন এখানে ওয়ার্ডপ্রেসের একটা অপশন এখানে দেখাচ্ছে। তো এখানে একটা অপশন দেখাচ্ছে যে এই ওয়ার্ডপ্রেস দিয়ে যদি কেউ সার্চ করে তাহলে এই পেজগুলো এখানে শো করবে, তাই না? যে এতগুলো কাজ আছে ওয়ার্ডপ্রেসের, এই সার্ভিস আছে অতগুলো, যে এতগুলো সেলার আছে, 3700
59টা সেলার আছে। এখানে আরও বেশি টাইম আপনি অনেক কিছু দেখতে পারবেন যে অনলাইনে কত আছে। এজন্য অনলাইনে থাকার পরামর্শ আমি দেই বেশি। তবে আসলে আমাদের সব কিছু মেনটেন করেই তো অনলাইনে থাকা লাগবে। আর বিষয় হলো যখন আপনি কাজ পেয়ে যাবেন কয়েকটা, তখন তো আপনাকে অনলাইনে মাস্ট বি থাকা লাগবে। কিন্তু ফার্স্ট স্টেপে যখন আমরা কাজ পাই না, তখন আসলে অনলাইনে আমরা থাকাটাও একটা কঠিন হয়ে যায় আমাদের কাছে। তো এখানে অনলাইনে থাকার সবচেয়ে বড় বিষয় হলো, দেখেন এখানে যদি আমরা অনলাইনটা 1 করে দেই, তাহলে দেখেন এখানে সেলার কি পরিমাণে কমছে, মানে জ্যামিতিক হারে কমে যাবে। তখন গণিতিক হারে কিন্তু না, জ্যামিতিক হারে দেখবেন এখানে সেলারটা কমে যাবে। যে এখন এই যে মাত্র 812 জন, তার মানে কি জ্যামিতিক হারে কমে গেছে। যেখানে ছিল 35,000, সেখানে এখন কত হয়েছে, 812 জন আসছে। মাত্র 812 জন যারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করে, এমন 812 জন আছে অনলাইনে। কিন্তু আসলে বিষয় হলো টপ রেটেড সেলারটা অনলাইনে থাকুক বা না থাকুক, তাদের এমনি কদরটা অন্যরকম। যখন আপনি একটা বায়ার রিকোয়েস্ট দিবেন, আমি কিন্তু বায়ার রিকোয়েস্টও দিয়ে দেখতে বলে, যখন একটা আমি ফাইবারের প্রোফাইল ব্যবহার করি অনেক ক্ষেত্রে, আমি বায়ার রিকোয়েস্ট অবস্থায় এখন টেস্ট করা হয়। তো আপনি যদি একটা বায়ার রিকোয়েস্ট দেন, তাহলে দেখবেন যে আসলে এটা কি পরিবর্তনটা হচ্ছে, মানুষ কিভাবে এটা আপনার রিকোয়েস্টগুলো করছে আর কি। তো এখানে দেখেন, তারপরে এখানে যদি আমরা লোকাল সেলারের কথা যাই, এর প্রত্যেকটা বিষয় আপনারা ইয়ে করবেন। তবে এখানে আমাদের কিওয়ার্ডের বিষয়টা এখানে না। এখন এখান থেকে যদি আমরা এখন যখন ওয়ার্ডপ্রেস নিয়ে সার্চ করছি তখন এগুলো আসছে, তাই না? কিন্তু এখন যদি আমরা কোনো কাজ নিয়ে সার্চ করি, যেমন দেখেন আমি যদি এখানে লিখি যে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন, বা আমি অ্যাভাডা থিম কাস্টমাইজেশন লিখে একটা আমি স্পেসিফিক আসি, তাহলে অনেক বেশি মানুষ শ্রেণী থেকে আমি কমে আসব। অ্যাভাডা থিম কাস্টমাইজেশন, জাস্ট আমি এটা দিয়ে যদি সার্চ করি, সার্চ করার পরে মানে ফাইবার যে কিওয়ার্ডগুলো দেবে, এই কিওয়ার্ডগুলো দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে সার্চ করা হচ্ছে। এই কারণে ফাইবার এই কিওয়ার্ডগুলো আপনাকে দিছে। যেমন দেখেন যে অ্যাভাডা কিওয়ার্ড, এই কিওয়ার্ডের সাথে কিন্তু ফাইবারে 1753টা সার্ভিস আছে, ঠিক আছে? তাদের ভিতরে অনলাইনে কত আছে, অনলাইনে 247টা আছে। তো এখন আমার বিষয় এখানে এটা না, আমার এখানে সাজেস্টেড কিওয়ার্ডগুলো দেখবো আমি, যে এখানে ফাইবার আপনাকে সাজেস্টেড কিওয়ার্ডগুলো কি কি দেখাচ্ছে। যেমন প্রথম যখন এখানে সার্চ করতে গেছি, তখন একটা কিওয়ার্ড ফাইবার দেখাচ্ছিল ফাইবারের ইন্ডেক্সিং থেকে, আরেকটা কিওয়ার্ড এখানে দেখাবে, মানে স্লো হচ্ছে, এজন্য দেরি করছে। সাজেস্টেড কিওয়ার্ডগুলো এটা কি কোনো সমস্যা নাকি? সেইখানে সাজেস্টেড কিওয়ার্ড বলে একটা অপশন আসে এখানে। আচ্ছা, যদি আমি ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন বলে লিখি, ওয়ার্ডপ্রেস, তাহলে আমি ওয়ার্ডপ্রেস ডেভেলপার বলে যদি সার্চ করি, এখন বেশিরভাগ মানুষ অবশ্য ওয়েবসাইট বিল্ডার এরকম দিয়ে সার্চ করে অবশ্য। তবে আসলে ফাইবারের অ্যালগরিদমটা এখন এত বেশি কঠিন হয়েছে, আপনার এখানে সার্চ কিওয়ার্ডটা বেশি প্রভাব আপনাকে ফেলবে না, কেননা আপনি এমনি যদি অনলাইনে থাকেন আপনার গিগে কাজ আসবে। এখন বিষয় হলো আপনার অফার যদি রিসিভ করে, তাহলে আপনি কাজ পাবেন। যেমন দেখেন, যখন আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে সার্চ করছি, এখানে কিন্তু একটা মেসেজ আমাদের দিছে যে মানুষ এই কিওয়ার্ডগুলো দিয়ে সার্চ করে, এই জন্য এগুলো আপনাকে দেওয়া হচ্ছে, যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন, ওয়ার্ডপ্রেস ডিজাইন, ওয়ার্ডপ্রেস ব্লগ, তো এইগুলো। তো এখান থেকে আপনি তো এত বেশি দিতে পারবেন না, আপনাকে এখান থেকে জাস্ট আপনি দিতে পারবেন কয়টা, আপনি দিতে পারবেন মাত্র 5টা দিতে পারবেন। আপনি ফাইবারের সার্চ কিতে 5টা দিতে পারবেন। তো এইখানে এইগুলো আমরা এই গিগ ইমেজটাই দিতে বলি, জাস্ট একটা লিঙ্ক আপনার সাথে থাকে। এখানে আপনি হয়তো 100 কিওয়ার্ড দিলেন, এগুলো জাস্ট পরামর্শ দেওয়া হয়। তবে আমি এটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম বলে আমি সার্চ করলাম, তখন দেখেন এখানে একটা মেসেজ যেটা আসে, গুগল যে আমাদের যে মেসেজটা দেয়, সেই মেসেজটা কিভাবে দেয় সেটা লক্ষ্য করেন আপনি।
এখানে প্রথম একটা মেসেজ আইছে, সেটা গুগলের অ্যাডসেন্স থেকে কিন্তু দিয়েছে, মানে অ্যাড থেকে দিয়েছে। এখানে রয়েছে বিডিসি ওয়েব কম, এটা হলো মানে খুবই এসিও করা, মানে গুগলকে টাকা দেওয়া এক প্রকার, এরকম এর জন্য এখানে অবশ্য প্রথমে দিয়ে দিয়েছে। এরপরে আছে অবজেক্ট ওরিয়েন্টেড, উইকিপিডিয়াতে একটা দিয়েছে, আপনি যে কোনো সার্চ করবেন দেখবেন যে উইকিপিডিয়া থাকার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা, তারপরে কি আছে, মানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম, এটা তো ওয়েবসাইট সম্ভবত, না ব্লগ মনে হয় একটা, আমি এটা বুঝছি না ভালো করে। তারপরে একটা কি আছে, এটা অবশ্য ডব্লিউ যেহেতু রয়েছে তাহলে ওয়েবসাইট, আর এটা সম্ভবত মনে হয় ব্লগ রয়েছে, এখানে ঢুকলে বোঝা যাবে। আচ্ছা, তারপরে এখানে আর কি কি আছে, এটা আছে ইউটিউব থেকে একটা দিছে, একটা আছে কি সে ইউটিউব থেকে, আর এটাও কিন্তু ওয়েবসাইট থেকে আসে। তারপরে এখানে আরো একটা কি আছে, এটা সম্ভবত একটা ব্লগ সাইট, যেহেতু অনেকগুলো অপশন রয়েছে। এবার লাস্ট পর্যন্ত এখানে ম্যাপ, ম্যাপ থেকেও একটা অপশন থাকে, এটার গুগল ব্রাউজারে গেলে আরো বেশি অ্যাডজাস্ট হয়, এখানে মোজিলা ফায়ারফক্স এজন্য একটু সমস্যা করছে হয়তো। এরপর একটা ইমেজ অপশন কিন্তু থাকবে, ঠিক আছে। এটা যদি আমি ইসে যাই, এখন দেখেন এই যে ইমেজ যে অপশনটা আছে প্রত্যেকটা ব্রাউজারে, গুগল ক্রোমে এটা আরো বেশি কাজ করে, আমি যেটা দেখাতে চাচ্ছি গুগল ক্রোমে যেটা আসে, এখানে আপনার একটা ম্যাপের আসে, একটা ফেসবুকেরও আসে অনেক ক্ষেত্রে, যদি ফেসবুক থেকে তথ্যটা পাই, এরকম কয়েকটা রিসোর্স থেকে আসে, মানে শুধু যে ওয়েবসাইট থেকে আসবে, শুধু যে ব্লগ থেকে আসবে এরকম কিন্তু না, মানে বিভিন্ন সাইট থেকে আসবে। অনেক সময় দেখা যায় যে মেইল থেকেও আসে, মানে অনেকে মেইল সার্ভার করা রয়েছে বা শেয়ার ফোল্ডার এ করা রয়েছে, এরকম বিভিন্ন সোর্স থেকে গুগল এটা দেখায়। তাই এখন দেখেন এই যে ইমেজগুলো আসছে, এখন এই ইমেজটা যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু ওদের ওয়েবসাইটটাই নিয়ে যাবে। সব ইমেজ অবশ্য ক্লিক করলে যাবে না, যেগুলো ওদের ওয়েবসাইটের সাথে লিঙ্ক করা আছে, এসিও করে অ্যাডজাস্ট কাজ করা আছে, সেগুলো যদি আপনি ক্লিক করেন তাহলে ওদের ওয়েবসাইটে নিয়ে যাবে। অবশ্য এটা যায় না দেখি, এমন কিছু কিছু না, এটা যাচ্ছে, এইটা দেখেন কাজ করছে মেন ডিভাইস, এ দেখেন এদের ওয়েবসাইটে চলে গেছে। তাহলে আমি কিন্তু ওই ইমেজে গেছি। মানুষ প্রথমে যেমন কয়েকটা বিষয়, মানুষ ইমেজে কিন্তু খুব দ্রুত সার্চ করে, যেমন আমাদের করতে হয়, আমরা যদি কোনো কিছু সার্চ করে আমরা প্রথম ওইখানে যে 10টা, এখানে যে হেডলাইন আসে 10-12টা, এটা দেখি, দেখার পরে ওখানে ইমেজ দেখি, কেন যখন কোনো ব্যক্তি ভালোভাবে কাজ করবে সে ইমেজ করবে, আর সাধারণভাবে কেউ ব্লগ লিখতে গেলে সেখানে ইমেজ টিমেজ বেশি করা হয় না, কেন একটা ইমেজ করা, ইমেজের ভিতরে কিন্তু সামান্য টেক্সটে কিন্তু অনেক কিছু বোঝানো হয়, তো যার কারণে ইমেজটা চেক করা হয়, এরকম কিছু বিষয় আছে। তা যার কারণে এখানে আপনার এই দেখেন এই ইমেজটা আছে, এখন এই ইমেজটা কিন্তু ওর সাথে এসইও হয়ে আছে, যার কারণে এইখানে যখন আপনি অবজেক্ট ওরিয়েন্টেড লিখে সার্চ করছেন, তাই এই ইমেজটা শো করলো কেন, এই ইমেজটা সার্চ শো করছে এই কারণে যে এই ইমেজটা যে নাম দেওয়া আছে সেই নামটা অবজেক্ট ওরিয়েন্টেড। যেমন এই ইমেজটা যদি আমরা এখন সেভ করি, তাহলে আমি সেভ অপশনে যাই, সেভ অ্যাসে যাই, তখন দেখেন এখানে এই দেখেন এখানে নামটা কি আসতেছে। এবং আরেকটা কথা আপনার বলে দেয়, আপনি যে ইমেজটা সেভ করবেন যে নামে, আপনি কিন্তু অন্য কোনো নাম দিবেন না, আপনার নামটা অবশ্য হবে কি, আপনার যে প্রোফাইল যে নামটা আছে, ইউজার যে নামটা আছে, এই নামটা কিন্তু আপনি দিবেন। আচ্ছা, এরকম কিছু বিষয় আপনাকে খেয়াল করতে হবে। যেমন এখানে দেখেন এই নামটা কিন্তু দেওয়া আছে, এখানে এখানে একটা কিন্তু লিঙ্ক হয়ে গেছে, নামের জন্য একটা লিঙ্ক হয়ে আছে। তবে এখানে মেন বিষয় যেটা, আপনার যদি 3-4টা গিগ দেন, আপনার এমনি প্রায় টাইম যে টাইমগুলো কাজ আসে, যেমন দেখা যাচ্ছে রাত 3টা, হয়তো রাত 1টার পর থেকে 3টা পর্যন্ত হয়তো ভালো কাজ আসে, তারপরে দেখা যাচ্ছে 12টা থেকে দুপুর 2টা-3টা পর্যন্ত অনেকগুলো অফার আমরা দেখি। তা তারপরে আবার 6টার থেকে 6টার পর থেকে 6টা বা 7:30-7টার পর থেকে এরকম 8টা-9টা পর্যন্ত এরকম কিছু কিছু সময় দেখা যায়। তা এখন আপনার গিগ অনুপাতে এগুলো আর কি আপনার আসবে, মানে যখন যখন একটা বায়ার রিকোয়েস্ট আপনি দিয়ে দেখবেন যে বায়ার রিকোয়েস্ট করতে গেলে কোন কোন অপশন সিলেক্ট করা লাগছে, যেমন একটা ক্যাটাগরি সিলেক্ট করা লাগছে, তা আপনার কোন ক্যাটাগরি আপনি সিলেক্ট করছেন সেই ক্যাটাগরি অনুযায়ী আপনার কাজটা আসবে। তো এই সমস্ত কিছু বিষয় আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে। তাহলে এখন আমাদের যেটা কাজ থাকলো সেটা হলো আগে আমাদের একটা গিগ তৈরি করতে হবে। এখন গিগ তৈরি করা কিন্তু আহামরি কোনো কঠিন বিষয় না, কিন্তু এখানে জাস্ট ফর আপনি গিগ দেখেন, এখানে জাস্ট মনে করেন যে আপনি এই গিগটা করবেন, ইজি, একেবারে ইজিলি আপনি এই গিগটা করতে পারবেন। বা এখানে যে গিগটা দিয়েছে দেখেন যে পিএসপি লারাভেল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ইজিলি আপনি এই গিগটা করতে পারবেন। এখানে হয়তো কিছু কাজ টেক্সটের বিষয়ে আরো কয়েকটি ওয়ার্ডপ্রেস আইকন এগুলো কিন্তু আপনার করা উচিত। যেমন যদি এখানে আমি একটা নতুন ফাইল নেই, আমি ওপেন না করে নতুন ফাইল নেওয়াটাই উচিত, এটা নিউ ফাইল নেই এখানে,
আচ্ছা, জাস্ট ফর আমি এটাই নেই, গিগের সাইজটা, জাস্ট ক্রিয়েটে ক্লিক করি। এখন ধরেন যে আমি আমি চাচ্ছি যে এইখান থেকে, এখানে আপনারা যেটা করবেন, ধরেন এখানের একটা ইমেজ যদি আপনার দরকার হয়, এখান থেকে আপনি স্ক্রিনশট দিয়ে নিয়ে ইমেজটা নিয়ে আপনি ফটোশপে সেটা কেটে নেবেন। আর টোটাল তো আপনি নিতে পারবেন না, মানে টোটাল কোনো মতে নেওয়া যাবে না। তবে এখানে কিছু কিছু কাজ অলরেডি আপনি পারবেন, যেমন এরকম ধরনের কাজ আপনি যদি চেষ্টা করেন তাহলে পারবেন। তা আমি জাস্ট মনে করেন যে অনেকগুলো গিগে আর কি ওয়ার্ডপ্রেসের এই লোগোটা ব্যবহার করা আছে, এটা কিন্তু সহজে আপনি এটা করতে পারেন। জাস্ট ফর আপনি এখানে ফটোশপে যেয়ে যদি এখন ফার্স্টে এখানে ব্যাকগ্রাউন্ডটা ওপেন করেন, করে একটা লেয়ার আপনি নেন। জাস্ট এখানে একটা লেয়ার নিয়ে আপনার এখানে কালারটা কি আছে, এই কালারটা আছে তাই না, এখান থেকে ধরবে কিনা, এখানে কি যেন একটা করলে এখানে ধরে ডাইরেক্ট, মানে বাইরের থেকেও ধরে, মানে এখান থেকে ক্লিক করার পরে এখানে যে ধরে, এটা ভুলে গেছি। তো যাই হোক আর কি, আমি ধরেন আগে একটা ব্যাকগ্রাউন্ড আমি দিয়ে নিই, এই লেয়ারটি আমি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে নিই। তো ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য এখানে আমার এই হোয়াইট হলুদ ব্যাকগ্রাউন্ডটা দিতে হবে। তো আমার ফরগ্রাউন্ড বা ব্যাকগ্রাউন্ডে যে কোনো একটা জায়গায় এই কালারটা থাকা লাগবে। তো আমি এরকম একটা কালার এখানে দিয়ে নেই। অবশ্য কালারটা আমার এই কালারটা সিলেক্ট করা দরকার, এটাও আমি দেখছিলাম একবার কোথায় কি একটা সিস্টেমের জন্য এটা করা যায়, মানে এই ওয়েটা তো এমনি আপনার গুগলেও একটা মানে ইয়ে রয়েছে, গুগলের একটা আপনার অ্যাডঅনস রয়েছে, তবে ডাইরেক্ট ফটোশপের এই কালার পিকার দিয়েও, ফটোশপের কালার পিকার দিয়ে বাইরেটা ধরা যায়। এখানে কি আমরা ভুলে গেছি। তো জাস্ট পরে আমি ওকে করলাম, তাহলে এখানে কালার আসছে ফর ব্যাকগ্রাউন্ড কালার। তো এখন যদি আমি কন্ট্রোল এবং ব্যাক স্পেস চাপ দিই, তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে নিয়েছে। তো অবশ্যই এখানে কালার কোডের সাথে অ্যাডজাস্ট করা লাগবে। এখন দেখা যাচ্ছে আমি এই আইকনটা করব, তাই না? তাহলে এই আইকনটা করতে গেলে জাস্ট ফর আপনার যত বেশি আপনি মসৃণ করতে চান, আপনার বেশি বেশি লেয়ার নিতে হবে। তো আমি প্রথমে একটা লেয়ার নিই, নিয়ে এই আইকনটা আমি নিয়ে নিই। তা আইকন নেওয়ার জন্য এখানে সিস্টেম কি, আমার এইখান থেকে আমি ইলেকট্রিক্যাল মার্কিউ টুলটা নেই, নিয়ে আমি ইলেকট্রিক্যাল মার্কিউ টুল জাস্ট আমি এখানে আগে একটা ভালো করে এঁকে নেই, একটা গোল আইকন রয়েছে, আমি এরকম একটা আইকন নিয়ে নিলাম। আচ্ছা, এখন এখানে একটা কালার কিন্তু দেওয়া আছে না, এখন আমরা সিলেক্ট করেছি কিন্তু সিলেকশনটা তো থাকবে না। তাহলে সিলেকশনটা আমাকে একটা অবশ্য কালার দিয়ে দেবে, আমি এখানে স্ট্রাইক দিতে পারি। তাহলে আমি কিছু ক্লিক করি, তাহলে এখানে স্ট্রোক আছে, তা আমি স্ট্রোক ক্লিক করে এখানে ধরেন একটা সাদা একটা দাগ আছে 3 পিক্সেলের মতো, আমি এখানে 3 পিক্সেলে রাখি। এখানে কালার করা আছে ব্ল্যাক, তাহলে আমি ব্ল্যাক কালারটা এখান থেকে দিয়ে দিই। ব্ল্যাক তো একেবারে 0 0 না, এই যে এটা। তাহলে আমি এটা সিলেক্ট করলাম, করে এখন যদি আমি ওকে করি, তাহলে ব্ল্যাক কালারটা চলে আসছে। তো ব্ল্যাক কালারটা চলে আসছে, এখন আমি এটা ডিসিলেক্ট করি। না, এর সাথে আরও একটা কাজ করে নেই। হ্যাঁ, এটা জাস্ট ফর আমি এখন কি করি, ডিসিলেক্ট করি। এই যে, তাহলে এখানে কিন্তু একটা সার্কেল আমি পেয়ে গেছি। এখন বিষয় কি, এর ভিতরে একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে, এই সার্কেলের মধ্যে আপনাকে একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে। আপনি এটা দিতে পারেন জাস্ট ফর আরেকটা লেয়ার নেন আপনি। এখানে আপনি কি করবেন, এখানে আরেকটা লেয়ার নেবেন, নিয়ে আপনার এই লেয়ারের ব্যাকগ্রাউন্ডটা এই লেয়ারের ব্যাকগ্রাউন্ডটা আপনার ব্ল্যাক রাখতে হবে, তাই না? তো আমি এখানে অবশ্যই একটা এই লেয়ারটা আবার সিলেক্ট করি। এটা একটু বড় করার দরকার অবশ্য। আচ্ছা, আমি ডিসিলেক্ট করি।
আচ্ছা, এখন এটার অ্যাডজাস্ট করার জন্য আমি জাস্ট এই টেক্সট ট্রান্সফর্ম দিয়ে এটা আর একটু ভিতরে ছোট বড় আমার যেটা দরকার আমি সেরকম করে দেই। এখন আমার এইটার একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে। তবে আমাদের একটা ভুল হচ্ছে, আমরা এটা লেয়ার কিন্তু সিলেকশন রাখছি হোয়াইট, মানে ইয়েলো লেয়ারের সিলেকশন রাখছি, যেটা আমাদের আসলে বাঞ্ছনীয় না। আমাদের এটা সিলেকশনটা রাখতে হবে হলো, এখানে আমার সিলেকশনটা রাখতে হবে কোথায়, জাস্ট আমি এটা ডিসিলেক্ট করি। এখানে অবশ্য অন্য একটা অপশন আইছে, কিন্তু আমাদের এটা অবশ্য দরকার না। এটা কন্ট্রোল জেড দিয়ে এটা বাদ দিয়ে দিই। মানে আমাদের এই কাজটা করতে হবে হলো লেয়ার নম্বর 3 নম্বর লেয়ারে, 3 নম্বর লেয়ারে, তাহলে আমরা লেয়ারটা ইচ্ছা মতো আলাদা করতে পারবো। তো জাস্ট পর আমরা এখানে আরেকটা লেয়ার এরকম নেই। আচ্ছা, গোল করার জন্য শিফট কি চেপে ধরে রাখতে হয়, তাহলে আপনার পুরোটাই গোল হয়ে যাবে। মানে যদি আপনি পুরোটাই গোল করতে চান তাহলে আপনাকে শিফট চেপে ধরে টানতে হবে, তাহলে আপনার পুরোটা গোল হবে। এখন জাস্ট পর আমরা মুভ টুল ব্যবহার করে এটার সাথে অ্যাডজাস্ট করে নেই। আচ্ছা, এখানে একটা কালার আগে আমরা পেস্ট করি, তাহলে এখানে ধরেন আমরা ফরগ্রাউন্ড কালারটা দিয়ে দিই। আর একটু এটা অবশ্য আর একটু আমাদের ছোট করার দরকার। আচ্ছা, এখন আমার যেটা করতে হবে, আমার আরেকটা লেয়ার নিয়ে এখানে আমার এই টেক্সটটা দিয়ে দিতে হবে। তা আমরা এখানে একটা বিষয় কাজ করতে পারি, আমরা এই যে লেয়ার 2 এবং 3 এই দুটো আমরা একসাথে মার্জ করে দিতে পারি, যাতে আমাদের কাজ করতে সুবিধা হয়। জাস্ট আমাদের এখন এই অপশনে আছে, তো আমরা এই দুটো লেয়ার যদি একসাথে সিলেক্ট করি, মানে এখানে দেখেন, মানে এই স্ট্রোকটা কালার আমাদের কিসে আছে, এই যে স্ট্রোকটা কিন্তু আমাদের লেয়ার নম্বর 3 এ আছে, আর এইখানে যে ব্যাকগ্রাউন্ডটা দিছি আমরা লেয়ার নম্বর 3 তে। তো আমরা চাচ্ছি যে লেয়ার 2 এবং 3 মার্জ করে দেই, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। মার্জ না করলেও আপনি কাজ করতে পারেন। তা যেহেতু এখানে টেক্সট লিখবো, আমি এখানে মার্জ করে দিলাম, শিফট চেপে ধরে জাস্ট পর এটা আমি এই দুটো লেয়ার আমি কি করব, মার্জ করে দেব। আচ্ছা, তাহলে এখন 2 আর 3 নম্বর লেয়ারটা মার্জ হয়ে গেছে, এই যে একসাথে নাড়াচাড়া করা যাচ্ছে। এখন এর ভিতরে কি করতে হবে, এর ভিতরে আমার এই ডব্লিউটা দিয়ে দিতে হবে, তাই না? তাহলে জাস্ট পর এখানে আমি একটা টেক্সট নেই, তারপরে এখানেও একটা লেয়ার আমাদের নেওয়া উচিত, কেন লেয়ার নিলে আমাদের কাজ করতে সুবিধা হবে। এখানে মনে হয় একটা লেয়ার চলে আসে, হ্যাঁ, অটোমেটিক্যালি একটা লেয়ার চলে আসে টেক্সটের জন্য, তাহলে সেটাই ভালো। তো আমরা এখানে এখানে টেক্সট আমাদের ব্যবহার করতে হবে, অবশ্য টেক্সটের কালারটা আবার ইয়েলো হবে, তো আমরা এখান থেকে টেক্সটের কালারটা দিয়ে দেই। জাস্ট এরকম। এখন যদি আমি এখানে লিখি এই যে, তাহলে এখন এখন আপনাকে কি করতে হবে, এটা অ্যাডজাস্ট করে নিতে হবে। এটা আমাদের অবশ্য একটু বড় হওয়ার দরকার, তা আমি এখান থেকে আর একটু বড় করে নেই, এটা আর একটু বড় করতে হবে, না এত বড় করলে চলে যায়। আচ্ছা, ধরেন আমি 24 সাইজ দিলাম। এখন এটা কি করতে হবে, মিডলে বসে হবে, আমি ট্রান্সফর্মের আইকন দিয়ে এটা আমি অ্যাডজাস্ট করে এখানে মিডলে দিয়ে দিই।
আচ্ছা এখানে দেখেন, আর আপনি যদি এটা ফিনিশিং করে করেন, এখানে যে ফন্ট রয়েছে আপনি এখানে আরো অনেক বেশি ফন্ট রয়েছে, এগুলো আপনি যদি সিলেক্ট করেন, মানে এখানে যদি আপনি সময় দেন, তাহলে আপনি এখন কি করতে পারবেন, এটা ইচ্ছা মতো আপনি আরো সুন্দর সুন্দর ডিজাইন, এখানে সময় দিতে হবে এক কথায় ফটোশপে অনেক বেশি আপনাকে সময় দেওয়া লাগবে। এখানে যে কোনো ফন্ট আপনি এখন দিতে পারেন। ফন্টগুলো যেন এখানে ওই যে এখানে দেখেন যে অনেক বেশি ফন্ট আছে, এখানে তো আপনার যেটা প্রয়োজন সেই অনুযায়ী আপনি ফন্টটা সিলেক্ট করে নেবেন, ঠিক যেভাবে আপনারা ইসে করেছেন। ওইখানে যে ফন্টটা আছে ও ফন্টটাও সম্ভবত এর ভিতরে আছে, এখন আপনাকে খুঁজে বের করতে হবে। ধরেন আপনি এরকম একটা লোগো দিয়ে দিলেন, মানে এখানে মেন বিষয় হলো আপনি অনেক টপ রেটেড যে গিগ আছে, দেখেন যে আপনার মানে এক কথায় যখন সমস্যা হয় তখন সব দিক থেকে সমস্যা, আর যখন সমস্যা না হয় তখন আপনার যে স্টাইলে আপনি করবেন সেটা আপনাকে কাজ দেবে, এই হলো বিষয়। তারপরে আপনার একটা ফর্মালিটি মেনটেন আপনাকে করা লাগবে, আর তার জন্য আপনি টপ লেভেলের কয়েকটা গিগ আপনি দেখবেন। আচ্ছা ওকে, এটা জাস্ট আমি আরেকভাবে এটা করতে পারি, জাস্ট সেন্টারিং যদি আপনার করতে সমস্যা হয় মনে করেন আপনি, তাহলে এখানে আপনি একটা কাজ করেন, আমরা এই লেয়ারের মধ্যে আর এই লেয়ারের মধ্যে সেন্টারিং করছি, তাহলে এই দুটো লেয়ার সিলেক্ট করেন, করে এইখানে আইকন আছে না, এখানে 3টা লেয়ার সিলেক্ট করতে হবে, তাহলে এটা অ্যাডজাস্ট কাজ করবে। আর কোনটা, এই লেয়ারটা, তাহলে দেখে যে এটা কি করে, এটা মিডলে আসতেছে, দুটো লেয়ারের মধ্যে কাজ করতে হবে। এই যে এই লেয়ারটা এবং এই লেয়ারটার মধ্যে আমরা সেন্টারিং করতে যাচ্ছি, তাই না? তো আমাদের এইখানে একটু সমস্যা আছে, যাক এখানে করার পরে আপনি এখানে আসলে একটু এক সাইডই সমস্যা আছে, এজন্য এক সাইডে আসতেছে না, কিন্তু এটা যদি অ্যাডজাস্ট থাকে দুইটা, তাহলে আপনার মিডলে চলে আসে। তো আমাদের টেক্সটটা মনে হয় সেন্টার নেই, তাই না? টেক্সটটা, হ্যাঁ তাই হতে পারে। ও টেক্সটটা আবার লেফটে আছে, এই জন্য সমস্যা আছে, তা নাহলে আমি যেটা করছিলাম সেটা ঠিক ছিল, তবে এটা আর একটু কিন্তু ইসে আসবে আপনার। তো আমরা জাস্ট পর এখানে কিবোর্ড থেকে যদি আমরা করি, আচ্ছা এখন কোন লেয়ারটা ধরছে, ও আমরা দুটো লেয়ার সিলেক্ট আছে, এজন্য কাজ করছে না, আমার টেক্সটটা নিতে হবে। টেক্সটটা আমি যদি কিবোর্ড থেকে জাস্ট ডাউন এর কি পেস্ট করে আমি এটা আর একটু নিচে নিয়ে আসতে পারি। এখন এটা আপনি সূক্ষ্মভাবে সুন্দর করে এটা অ্যাডজাস্ট করবেন, আমি জাস্ট সিস্টেমটা দেখাই দিলাম। আর এইভাবে মনে করেন যে আপনি প্রথমে একটা লোগো তৈরি করে নিলেন, নেওয়ার পরে জাস্ট আমি একটা গিগের উদাহরণ দিচ্ছি, আপনি যদি চেষ্টা করেন যে কোনো গিগে, মানে এখানে দেখেন যেমন এই যে গিগটা আছে, আপনি কি এই গিগটা করতে পারেন? আমি মনে করি এই গিগ আপনি করতে পারবেন। তারপর এই যে গিগটা আছে আপনি এটা করতে পারবেন। জাস্ট ফর আপনাকে প্রত্যেকটা কাজের জন্য একটা লেয়ার নিতে হবে। নেওয়ার পরে ধরেন এই ইমেজটায়, এরকম ইমেজ হয়তো আপনার কাছে নেই, আপনি এরকম ইমেজ করতেও যাবেন না, দরকার নেই। আপনি এরকম একটা ইমেজ ভালো freepik.com বা অন্য কোনো সাইট থেকে ইমেজটা নেবেন, নিয়ে কিন্তু ডাইরেক্ট ইমেজ ব্যবহার করবেন, ওখান থেকে কেটে নেবেন ইমেজটা। কেন, প্রত্যেকটা ইমেজের একটা নির্দিষ্ট আইডি রয়েছে, মানে যারা এই গ্রাফিক ডিজাইনের কাজ করে, ইমেজ টিমেজ যারা কাজ করে ধরা খাইয়েছে তারা জানে, মানে প্রত্যেকটা ইমেজের আইডি রয়েছে। যদি আপনি ওটা সমস্যা, মানে আপনাদের এইটা ভাবার আসলে কোনো মানে এখানে অবশ্যই এগুলো তেমন কোনো বিষয় না, তারপরে আমরা এগুলো চেষ্টা করব যে আমাদের যাতে একটা অ্যাকুরেট রাখার। আমরা দেখি ফটোশপ হ্যাং করছেন যে রেসপন্সিভ ওয়েবসাইটটা কি, এটা আপনার ইমেজে দেখাতে হবে। আর আপনার সবকিছু জিনিস আপনি গুগলে, এটা তো সাইটে না যে এখানেও সার্চ করবেন রেসপন্সিভ, ধরেন যে আপনি লিখলেন যে রেসপন্সিভ ওয়েবসাইট, রেসপন্সিভ ওয়েবসাইট আছে, রেসপন্সিভ গ্রিড আছে, এগুলো দিয়ে মানুষ সার্চ করে, এই জন্য কিন্তু এটা এই যে রেজাল্টগুলো আসছে তার মানে কিন্তু মানুষ এগুলো দিয়ে বেশি সার্চ করে, এই হলো কিন্তু বিষয়। তো রেসপন্সিভ গ্রিড, আমরা রেসপন্সিভ ওয়েব ডিজাইনটা যাই দেখি গুগল কি দেখায়, আর এখানে তো একটা
সাইট থেকে দেখাচ্ছে। এখন দেখেন রেসপন্সিভ ওয়েব যদি আপনি করেন তাহলে এই সমস্ত ইমেজগুলো আপনার আছে। যেমন আমি কালকে এই ইমেজটা নিলাম, এই ইমেজটা আমি কাটছিলাম। এখন আপনি কিন্তু ফটোশপ দিয়ে এরকম ইমেজ কিন্তু আপনি যদি চেষ্টা করেন তাহলে করতে পারবেন আপনি, কিন্তু আপনার হাতে এত সময় নেই। বা এখান থেকে ধরেন আপনি এই ইমেজটা নেবেন, তো এখন এই ইমেজটা নিয়ে কি আপনি ডাইরেক্ট এই ইমেজটা ঝেড়ে দিবেন নাকি? না, এটা আপনি করবেন না। ধরেন এই ইমেজটা আপনি ডাউনলোড করেন আগে। ধরেন আমি এই ইমেজটা আমরা নিতে বলি, ইমেজটা আপনি ডাউনলোড করেন। এখন দেখেন আরো কিছু অনেক সাজেশন দিচ্ছে। তাই এখান থেকে আমি ধরেন যে এই ইমেজটা আমি এখানে ডাউনলোড করে নিলাম, সিম্পল একটা ফরম্যাট এখানে ডাউনলোড করি। গুগল রেসপন্সিভ ওয়েবে কি কি দিছে, গুগলেরটা মনে করেন আছে, সব জায়গায় আছে। গুগলেরটা মনে করেন ফাইবারে টাইবারে এই সমস্ত জায়গায় কোনো না কোনো জায়গায় এগুলো আছে। আমরা যে ইমেজ এসইও টেসইও করতে বলা হচ্ছে এই কারণে, কেননা আমরা যখন সার্চ করি আমরা এখানে ওয়ালে দেখার আগে ইমেজে দেখি, ঠিক আছে? কেন ইমেজের সাইটটা বেশি প্রসিদ্ধ, তার কারণ হলো একটা ইমেজ সহজে করা হয় না। মানে আমরা হয়তো অন্য সাইটটাই নকল করে করছি, কিন্তু গ্রাফিক ডিজাইন দিয়ে একটা ইমেজ, এরকম একটা ইমেজ করে নিতেই তাকে কয়েক ডলার ব্যয় করতে হয়েছে। তো এখানে দেখেন এই যে ইমেজটা আছে, এই ইমেজে আপনি ক্লিক করেন, দেখেন অন্য কোনো একটা ওয়েবসাইটে নিয়ে যাবে, সম্ভবত কোনো একটা ওয়েবসাইটে নিয়ে। এটা অবশ্য যাচ্ছে না, কারণ এটা এসইও করা না। এটা ওই সাইটের ইমেজ, সাইটে যে মানে আপনার গ্যালারির ইমেজ, এই কারণে এই সাইটে যেতে পারছি না আমরা, কারণ এটা এসইও করা নেই। তো এখন এখানে মেন বিষয় দেখেন, এখন আমি একটা ইমেজ অবশ্য ডাউনলোড করেছি, আমি সেই ইমেজটা যদি অন করি, অবশ্য আমরা নামাজের পরে দেখি, ঠিক আছে? এটা দরকার আছে অনেকের। হ্যাঁ হ্যাঁ, মেন পার্টটা নেবেন আপনি। থিমের মেন পার্ট বলতে ধরেন আপনি কোন থিমের দিবেন। ধরেন আপনি কাজ করছেন, ধরেন আপনি থিম ডেভেলপের জন্য একটা কাজ করছেন, তাই না? থিম ডেভেলপের জন্য একটা কাজ করছেন, তাহলে এই থিমটা ছোট করে, মানে ছোট করে একটা ইমেজ আপনি ধরেন আমরা একটা পোস্টের একটা ইমেজ দিলেন, তার ডিরেক্ট ওরকম স্ক্রিনশট নিতে গেলেও সমস্যা। ই কমার্স সাইটের স্ক্রিনশটগুলো নিলে ভালো হয়, যে অনেকগুলো দেখা যাচ্ছে অনেকগুলো পোস্ট করা হয়েছে ইমেজ সহ, এরকম নিলে অবশ্য ভালো হয়। না হলে আপনার জাস্ট কয়েকটা ইমেজ আগে আপনারা করেন, ঠিক? হ্যাঁ হ্যাঁ, এটাও করা যায়। থিমের জন্য এটা আছে, এটা আছে যেন ওদেরটা ইউজ করলে কোনো সমস্যা নেই। হ্যাঁ, ওদের আপনি যেহেতু অ্যাড দিচ্ছেন, সুতরাং আরো আপনার ওদের পক্ষে আরো ভালো। সেই না, যেমন আপনি ধরেন যে কোনো থিমে যান, দেখেন ওখানে জেপিজির একটা অপশন। আচ্ছা, তাহলে আমরা যদি অ্যাভাটার থিমে যাই, অ্যাভাটার থিম জেপিজি, থিম প্রাইম ডট জেপিজি। আচ্ছা, এখানে তো ইমেজে ক্লিক করি, ঠিক আছে? হ্যাঁ, ইমেজে ক্লিক করলে এই যে আসছে। এই যে এটা সুন্দর, এখানে অনেকগুলো আছে, ঠিক আছে? এইগুলোই ব্যবহার করছে। এই যে রাসেল মাহমুদ ভাই যেটা ব্যবহার করছে না, রাসেল ভাই এটা ব্যবহার করছে, ঠিক আছে? এখানে যে ইমেজটা আছে সম্ভবত এই হ্যাঁ না, এটা না, রাসেলের না তো, এটা ওদেরই ইমেজ, কিন্তু রাসেল ব্যবহার করছে। যে কোনো কেউ ব্যবহার করতে পারবে। এটা ভালো ভালো সিস্টেম, তাহলে আপনারা সহজে এটা করতে পারবেন।
না, এই ইমেজ কিছুই করা লাগবে না, ডাইরেক্ট আপনি ব্যবহার করতে পারবেন। এই যে আবার যে ইমেজগুলো দিছে দেখেন এখানে, ওদের যে এক কথায় থিমটা দিয়ে কি কি কাজ করা যাচ্ছে সেই ইমেজগুলো এখানে দিছে। তবে এখানে আপনি ইমেজটা ডাউনলোড করার সময় একটু ভালোটা ডাউনলোড করবেন। এখানে মোড়ে টুলসে যাবেন, টুলসে যেয়ে আপনি এখানে আপনার সাইজের অপশনটা দেওয়া আছে, ধরেন আপনি লার্জ একটা সাইজ ডাউনলোড করলেন, করে সেটি আপনি একটু লার্জ করলে সেটা আর কি আপনার ইয়ে হবে কম, মানে জুম করলে ফাটবে না। এখানে অনেক রকম ইমেজ আছে, তাই এখান থেকে আপনি রেজলিউশন ভালো দেখে একটা ইমেজ ডাউনলোড করে নেবেন। নেওয়ার পরে এবার আপনার গিগের ইমেজ তো 550 আর 370, সেই অনুযায়ী আপনি কেটে নেবেন। ঠিক আছে, এখানে যদি মনে করেন আপনার নামটা অ্যাড করতে চান তাহলে সেগুলো করে দিবেন, সমস্যা নেই। বা এখানে এরকম ভাবে আপনারা তো কয়েকটা থিমে কাজ করেছেন, যেমন অ্যাস্ট্রা থিম দিয়ে সার্চ করেন, তাহলে অ্যাস্ট্রার ইমেজ দেন। তারপর বি থিম আপনার কাজ হয়তো করেননি কিন্তু কাজটা কিন্তু জানেন বা শুনছেন যে বি থিম দিয়ে কাজ করা যায়, বা বি থিমের হেল্প পাবেন আপনি যদি কাজ আপনি করেন। যদি আপনার কাজ দেয় ক্লায়েন্ট তাহলে আপনি বি থিম নিয়ে হেল্প পাবেন কম বেশি, যদি একটু সময় থাকে। সুতরাং আপনি এগুলো দেন, কয়েকটা গিগ করেন, তাহলে আপনার কাজ আসতে থাকবে। এ হলো বিষয়। মানে গিগগুলো আপনারা আগে কমপ্লিট করে ফেলেন, ঠিক আছে। আপনি জাস্ট ড্রাইভ সব মেল করেন, হ্যাঁ হ্যাঁ, এটা এটা করাও ভালো। মানে আপনার এটা ভাবার দরকার নেই, না আপনার এটা ভাবার দরকার নেই যে আমার গিগিরে লেখা টেখা লিখে অন্য লোক লিখবে। মানে ফাইবারে লক্ষ লক্ষ লোক, লক্ষ বললে ভুল হবে, তা অনেক বেশি লোক। সুতরাং এখানে একজনের লেখার সাথে সামান্য মিল হলে কোনো সমস্যা না, বা এখানে সবাইকে সবার মতো চেঞ্জ করা লাগবে আমরা বলছি। সুতরাং এখানে আহামরি কোনো সমস্যা না, দেখলে যত দেখবে তত সুবিধা হবে। এক গ্রুপে দিয়ে দিবেন। হ্যাঁ হ্যাঁ,